বলি পান্তা ভাত এগুলো হচ্ছে ফার্মেন্ট করে। আগের দিন রাত্রে থেকে পচিয়ে ফার্মেন্ট করে তৈরি করা পান্তা হচ্ছে। ভাত গুড। একদমই ভালো। কারণ এর মধ্যে গুড ব্যাকটেরিয়া যেটা বলছি সেটা ডেভেলপ করছে আমাদের খুব ইজিলি ডাইজেস্টেবল সহজপাচ্য খাবার। খুব সহজে হজম হয়। যাদের পেটের সমস্যা কিচ্ছু হজম হয় না তাদের জন্যেও এটা খুব ভালো এবং কোন তেল সবথেকে বেস্ট? কোল্ড প্রেসড অয়েল, রিফাইন অয়েল, সূর্যমুখী অয়েল নাকি মাস্টার্ড অয়েল? আর রিফাইন্ড অয়েল যেটা হচ্ছে মানে এর মধ্যে দেখবে কোনো গন্ধ নেই। কোনো আলাদা করে টেস্ট নেই। তুমি সরষের তেলে রান্না করলে একটা আলাদা টেস্ট পাচ্ছ, ঝাঁঝ পাচ্ছ। কিন্তু রিফাইন্ড অয়েলে কিছু নেই। এটাকে এতটাই কুক করা হয় যেন ওভার কুক করা হয় এবং হাই টেম্পারেচারে করা হয়। যার ফলে এর মধ্যে থাকা যে ফ্যাটি অ্যাসিড সেটা ব্রেকডাউন করছে। তো রিফাইন্ড অয়েল ডেফিনিটলি আমাদের জন্য ভালো হবে না। ব্রেকফাস্টে যেটা বলছিলাম যে একটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের একটা কম্বিনেশন থাকবে। এবার সবসময় সেটা হোমমেড আমি প্রেফার করব। সেটা রুটি তরকারির কথা তুমি বলছিলে, রুটি তরকারি হতেই পারে। কোনো খারাপ কিছু নয়, কিন্তু ওর সাথে অবশ্যই চা নেবে না। রুটি হাতে গড়া আমাদের একদম খুব ভালো একটি ব্রেকফাস্ট। এছাড়া চিড়ে পোহা বা দই চিড়ে কলা এইভাবে আমরা খেতে পারি, যাতে হাতে সময় নেই অত পোহা-টোহা বানানো। দই চিড়ে কলা খেতে পারি বা আমরা সুজির উপমা করে খেতে পারি। এখন তো ভীষণ ওই চিল্লা বা এগুলো যেগুলো এক কথায় গোলা রুটি বলা হয়, সেটা হয়তো ময়দা খেলাম না, কিন্তু আমরা সুজি দিয়ে বা বেসন দিয়ে বা ওটস দিয়ে ওই ধরনের চিল্লা বানিয়ে খেতে পারি। এমন একটা ফুডের নাম বলুন যেটা ম্যাজিক ফুড হতে পারে আপনার কাছে বা সবার কাছে, যে সব সমস্যার সমাধান। ম্যাজিক ফুড বা সুপার ফুড যদি এরকম কিছু বলা হয়, তাহলে আমি একটা জিনিসের নাম নিতে পারি, সেটা হচ্ছে মরিঙ্গা। মানে সজনে পাতা, যেটা আমাদের বাড়ির আনাচে-কানাচে হয়ে থাকে। এর আগেও আমরা ডায়েট নিয়ে এপিসোড করেছি এবং আপনারা প্রচুর ভালোবাসা আমাদেরকে দিয়েছে। কিন্তু এইবারের এপিসোডটা কিন্তু একটু স্পেশাল। কেন? কারণ এইবার আমরা আলোচনা করেছি পুজোর ডায়েট নিয়ে। সামনে পুজো, তাই পুজোতে কি খাবেন, কি খাবেন না, কিভাবে নিজেকে সুস্থ রাখবেন পুজোতে, সেই সবকিছু নিয়ে কথা বলেছি। পুজোর পরেই হচ্ছে বিয়ের সিজন। যারা বিয়ে করছেন বা যারা বিয়ে বাড়িতে পার্টিসিপেট করছেন, তাদের জন্যও কিন্তু ডায়েটের সব রকম জিনিস উপলব্ধ রয়েছে আমাদের এই এপিসোডে। তো একদম স্কিপ না করে এই এপিসোডটা পুরো দেখবেন। মনে হয় এই এপিসোডটা দেখলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, 98% মতো যারা ভিউয়ার্স রয়েছে তারা এখনও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করেনি। তাদেরকে বিনীত নিবেদন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দেবেন। কথা ও কানেকশন ক্লিপ বলে আমাদের আরেকটা চ্যানেল রয়েছে, যেখানে ছোট ছোট ক্লিপস আমরা দিয়ে থাকি তাড়াতাড়ি শেখার জন্য, তাড়াতাড়ি জানার জন্য। সেটাও একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অনুশ্রী ম্যাম, ওয়েলকাম টু কথা ও কানেকশন। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, বিন্দাস চলছে। থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। আজকে ডায়েট নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা সবার প্রথমে একটুখানি আপনার ইন্ট্রোডাকশনটা জানবো। মানে আপনি কোয়ালিফিকেশন কি রয়েছে আর কত বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন, এগুলো যদি একটুখানি আমাদের দর্শকদেরকে বলেন। আমার প্র্যাকটিস শুরু হয়েছে অনেক বছর। ১ম এ বলি আমি বিএসসি এবং মাস্টার্স হচ্ছে আমার নিউট্রিশনে, ফুড অ্যান্ড নিউট্রিশন, যেটা ডিগ্রি কোর্স। এরপর ডায়াবেটিক এডুকেটর হিসেবে আমি কোর্স করেছি এবং স্পোর্টস নিউট্রিশনের উপরও একটি কোর্স আছে। আর আমি এখন প্রেজেন্টলি যেটা আমার নিজের কোম্পানি অনুশ্রীস ডায়েট অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক, সেটার ফাউন্ডার। যেটা হাওড়াতে এটির ২ টো ক্লিনিক আছে। প্লাস গ্লোবালি একদম ইন্ডিয়া বা পুরো ইন্ডিয়ার বাইরে সব জায়গায় আমরা ডায়েট কনসালটেশন প্রোভাইড করে থাকি। আমাদের পুরো টিম করে। আর এছাড়া বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউট্রিশন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। বিভিন্ন জায়গায় নিউট্রিশন গ্রুমার হিসেবে বা নিউট্রিশনের উপর বিভিন্ন আ রাইট আপ বা রাইটার হিসেবে এগুলো হিসেবে কাজ করে থাকি। অসাধারণ! খুব ভালো লাগলো। আ দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো আমরা যেই সময় বসে আছি, সেখানে পুজো সামনে, বিয়ের ডেট সামনে আসছে। তো আমি ডিসাইড করেছি কি পুজোর ডায়েট নিয়ে কিছু কথা বলবো, নরমাল কিছু ডায়েট নিয়ে কথা বলবো এবং বিয়ের সামনে যেহেতু যারা বিয়ে করবে এবং যারা বিয়েবাড়িতে যাবে,
তাদের জন্য একটা প্রপার ডায়েট বা কিভাবে গ্লো করবে স্কিন, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে? তাই। প্রথম কোশ্চেন আমার কাছে আপনার জন্য সেটা হচ্ছে যে গাট মাইক্রোবায়োমিক এটা কি? হুম। আর ডায়েটের সাথে এটার সম্পর্ক কি? ভীষণভাবেই সম্পর্ক। আ এটা যেটাকে আমরা বলতে পারি গাট ফ্লোরা মানে বেসিক্যালি মাইক্রো অর্গানিজম। মানে আমাদের আ গাট বা আরো যদি স্পেসিফিক ভাবে বলা যায় লার্জ ইন্টেস্টাইন, কোলনে থাকে এই ধরনের মাইক্রো অর্গানিজম যার বেশিরভাগটাই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি আছেই কিন্তু বেশিরভাগটাই হচ্ছে ব্যাকটেরিয়া এবং যেটা আমাদের খাওয়া-দাওয়ার ব্যাপারটা আমরা কি খাচ্ছি সেটা ভীষণভাবে এটাকে এফেক্ট করে থাকে। ব্যালেন্স অফ গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া। কারণ এই গুড ব্যাকটেরিয়াটা আমাদের ভীষণভাবে দরকার আমাদের ডাইজেশনের জন্যে। আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে প্রপার ব্রেকডাউন করার জন্যে। বা শুধু তাই নয়, আমরা হয়তো খাবারটা ঠিকঠাক খাচ্ছি। অনেক সময় দেখবেন যে অনেকে হেলদি মোটামুটি ঠিকঠাক খাবার খাচ্ছে কিন্তু সেটা প্রপারলি তারপরও তার ইমিউনিটি ভীষণ লো। কারণ তার গাট হেলথটা ভীষণ পুয়ার। এই যে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়ার কথা বলছি, এগুলো সেইভাবে থাকছে না। তার কারণে ওই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবসর্ব হচ্ছে না বডিতে। তো এই ভালো ব্যাকটেরিয়াটা ভীষণভাবে দরকার। যখনই খারাপ ব্যাকটেরিয়া বেশি ডেভেলপ করছে তখনই ইনডাইজেশন, ব্লোটিং, কনস্টিপেশন, অ্যাসিডিটি বিভিন্ন ধরনের পেটের সমস্যা আসছে। সেখান থেকে তার ইমিউনিটি লেভেল ঘন শরীর খারাপ হচ্ছে। বিভিন্ন ধরনের ইমিউনিটি লেভেল ড্রপ করছে। তো এই যে গাট ফ্লোরা যেটা বলছি সেটা কিন্তু খুব জরুরি এবং সেটাকে মেইনটেইন করা তার ব্যালেন্সটা গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া সেটা মেইনটেইন করা ভীষণ দরকার। সেটা আমরা বিভিন্ন খাবার-দাবারের মধ্য দিয়ে করতে পারি। হেলদি খাওয়া-দাওয়ার মধ্যেও আমরা যদি বলি যে কি খাবার খেলে আমাদের এই গুড ব্যাকটেরিয়া ব্যাপারটা ডেভেলপ করবে, সেটা আপনার লাইফস্টাইল তো অবশ্যই আছে, সেটা হেলদি রাখতেই হবে। কিন্তু তার সাথে আমরা ফাইবার রিচ খাবার বা আমরা যদি ফার্মেন্টেড খাবার মানে ধরুন যেগুলোকে এক কথায় পচিয়ে তৈরি করা গুড ব্যাকটেরিয়া ডেভেলপ করা হয় যেমন কি দোষ ফার্মেন্টেড। হ্যাঁ, বা আমরা যেটা সবথেকে বলতে পারি ইডলি, ধোসা মানে সাউথ ইন্ডিয়ান ডিশগুলো বেশি হচ্ছে ফার্মেন্টেড বা ধোকলা এই ধরনের খাবারগুলো বা আমাদের যদি বলি পান্তা ভাত এগুলো হচ্ছে ফার্মেন্ট করে। আগের দিন রাত্রে থেকে পচিয়ে ফার্মেন্ট করে তৈরি করা পান্তা হচ্ছে। ভাত গুড একদমই ভালো। কারণ আচ্ছা, এর মধ্যে গুড ব্যাকটেরিয়া যেটা বলছি সেটা ডেভেলপ করছে আমাদের খুব ইজিলি ডাইজেস্টেবল সহজপাচ্য খাবার। খুব সহজে হজম হয়। যাদের পেটের সমস্যা কিচ্ছু হজম হয় না তাদের জন্যেও এটা খুব ভালো এবং এটা যদি আমরা দই দিয়ে মিক্স করে খাই পান্তা ভাত। হ্যাঁ, মানে জলটাকে পান্তা ফেলে ভাতটাকে দিয়ে আপনি বলছেন যে জলের মধ্যে দিয়ে ওটাকে সারারাত্রি সারারাত রাখলাম। তারপর জলটা ফেলে দিয়ে পরের দিন আমরা দইয়ের সাথে মিক্স করলাম। মানে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দুটোই হচ্ছে মানে পান্তা ভাতে প্রিবায়োটিক এবং হচ্ছে দই প্রোবায়োটিক দুটো মিক্স করে যখন আমরা খাচ্ছি এবং তার সাথে যদি আমরা আলাদা করে কারি পাতা বা সর্ষে এগুলো আলাদা করে আমাদের ডাইজেশনের জন্য অনেক হেলথ বেনিফিটস আছে। তো সেগুলো যদি তড়কা লাগিয়ে আমরা এর সাথে মিক্স করি, তো এটা আমাদের ওভারঅল একটা খুব ভালো পান্তা ভাতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে খেতে হবে না। না ওটা তো গ্যাস হয়ে যাবে। না অতটা রিচ করে আমরা যেভাবে খাই প্রচুর মসলা-টসলা দিয়ে, আলু মাখা এইসব দিয়ে অতটা না করে যদি মেইন এই জিনিসটাকে আমরা এইভাবে খেতে পারি তাহলে আমাদের শরীরের জন্য খুব ভালো। বেশ। তো পান্তা ভাত তার মানে ইজ এ গুড ফর হেলথ বেসিক্যালি। হেলথ আমাদের ভালো ব্যাকটেরিয়া ডেভেলপ করতে হেল্প করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ওমেগা 6 এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই দেখো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং দুটোই আমাদের জন্য খুবই দরকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার একটা রেশিওতে দরকার। যখন এই রেশিওটা ডিস্টার্ব হচ্ছে তখনই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক এবং এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বেশি যখনই নিচ্ছি এক্সেস কোয়ান্টিটিতে নিচ্ছি বা এখনকার দিনে আমরা নিয়ে থাকি সেটার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রসেসড খাবার, প্যাকেটের খাবার এগুলো আমরা অত্যধিক নিচ্ছি বা এই যে ভেজিটেবল অয়েলগুলো ইউজ করি সানফ্লাওয়ার অয়েল, আম বিভিন্ন ধরনের রিফাইন্ড যে অয়েলগুলো ইউজ করছি তাতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। যখনই এক্সেস কোয়ান্টিটিতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড নিচ্ছি সেটা বডিতে ইনফ্ল্যামেশন ক্রিয়েট করছে। এবং সেখান থেকে প্রবলেম হচ্ছে। ঠিক উল্টো হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে। আমাদের ইনফ্ল্যামেশন কম করতে সাহায্য করে। এবং এটা আমাদের ব্রেইনের জন্যে, আমাদের হার্টের জন্যে, স্কিনের জন্যে সবকিছুর জন্যই ভালো। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড একটা পারফেক্ট রেশিওতে আমি যদি বলি 1:1 থেকে ম্যাক্সিমাম 4:1 এই মানে রেশিওতে নিয়ে যদি আমরা রেগুলার ডায়েটে ইনক্লুড করি তাহলে আমাদের জন্য ভালো। আর যখনই আমরা মানে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে ওমেগা 6 এর কোয়ান্টিটিটাই আমাদের শরীরে বেশি যাচ্ছে সেখান থেকে হাজার একটা সমস্যা হচ্ছে। আমাদের টার্গেট থাকবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ সমৃদ্ধ খাবার ডায়েটে ইনক্লুড করা যেগুলো আমরা বিভিন্ন ধরনের বাদাম,
শুনে থাকবে এখন চিয়া সিডস ভীষণ পপুলার, ওতে omega-3 ফ্যাটি অ্যাসিড আছে। বিভিন্ন ধরনের সিডস, নাটস, ফিশ, এগ এগুলো থেকে আমরা পেতে পারি। আর omega-6 যেটা আমি বলছি একটু কম করতে হবে আমাদের, সেটা এই ধরনের যে প্রসেসড খাবারগুলো বা খুব বেশি ইভেন চিকেন যারা খুব বেশি খায় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। তো পরিমাণগুলোকে একটু কম করতে হবে। তাহলেই ব্যালেন্সটা ঠিক থাকবে। আমরা সুস্থ থাকবো। ইনফ্ল্যামেশনটা ক্রিয়েট হবে না। ওকে। ব্লাড সুগারের স্পাইক হুম। কমাতে কোন খাবার আপনার মনে হয় যে সবথেকে বেটার? মানে হঠাৎ করে ব্লাড সুগারটা বেড়ে হ্যাঁ, একদমই তাই। এটা সবার জন্যই। মানে যারা ওয়েট লস করতে চাইছে, ডায়াবেটিক পেশেন্ট তো বটেই। যেকোনো খাবার আমরা খেলে, যে সমস্ত খাবার খেলে গ্লুকোজ লেভেল স্পাইক করে যায়, সেগুলো আমরা যদি বাদ না দিয়ে তাদের যদি আমরা কম্বিনেশনটাকে ঠিক করি, কোন খাবারের সাথে নিলে এই স্পাইকের ব্যাপারটা, গ্লুকোজ স্পাইক মানে হচ্ছে খাবারটা নিলে কত তাড়াতাড়ি ব্লাডে গ্লুকোজটা রিলিজ করছে। এই রেটটাকে আমরা যদি স্লো ডাউন করতে পারি, সেই কম্বিনেশনটা আমাদের চুজ করতে হবে, আমাদের জানতে হবে। আমরা অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের বলে দিই যে ভাত খাবে না। কারণটা কার্বোহাইড্রেট। সত্যি তাই, ভাত খেলে আমাদের গ্লুকোজ রেটটা রিলিজ করছে। কিন্তু ভাত তো আমরা শুধু খাই না, ভাতের সাথে আমরা ডাল খাই। এই যে ভাত আর ডালের একটা কম্বিনেশন, এটা তখন তার গ্লুকোজ লেভেলটাকে আ স্লো ডাউন করছে, রিলিজের রেটটাকে। বা আমরা যদি ভাতের সাথে মাছ বা সবজি নিলাম, এরকমভাবে খাই, আমরা শুধু ভাত তো খাচ্ছি না। তো সবজি থেকে আমরা ফাইবার পাচ্ছি। তো এই যে কার্বোহাইড্রেট এবং ফাইবারের কম্বিনেশন বা কার্বোহাইড্রেট এবং ডাল মানে প্রোটিনের কম্বিনেশন, এটা কিন্তু গ্লুকোজের স্পাইক রেটটাকে কম করছে। আরেকটা খুব ভালো জিনিস, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে অবশ্যই ফলো করবেন এবং বাড়িতে যদি কেউ থাকে সেটাও করবেন। যেকোনো ধরনের কার্বোহাইড্রেট খাবার, স্পেশালি ধরুন ফল খাচ্ছেন। আমের সিজনে, কাঁঠালের সিজনে তারা মনে হয় যে খেতে পারবে না। কিন্তু ওর উপর যদি আমরা একটু দারচিনি ছড়িয়ে, গুঁড়ো ছড়িয়ে যদি খাই, তাহলে কিন্তু গ্লুকোজ রিলিজ, যেটা স্পাইকের কথা হচ্ছে, সেটা কিন্তু স্লো ডাউন করে দেয়। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের অনেক কম্বিনেশন আছে। আমরা যদি হেলথি ফ্যাটস, মানে একটু আগে যেটা বলছিলাম বাদামের কথা, যদি আমরা কোনো খাবারের সাথে এই ধরনের কার্বস এর সাথে বাদাম মিক্স করে খাই, যেমন আমি আমের কথাই যদি বলি বা যেকোনো মিষ্টি জাতীয় খেজুর বা এই ধরনের জিনিস, তার সাথে যদি আমরা একটু কোনো ওয়ালনাট বা কোনো কিছুই না, ছোলা ভেজানো, সেটাও যদি একটু কম্বাইন করি, সেক্ষেত্রেও কিন্তু এই গ্লুকোজের স্পাইকের ব্যাপারটা কিন্তু আমাদের কন্ট্রোল করে। এটা কতক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে? সাথে, সাথেই খেতে হবে। মানে যখন রিলিজ হচ্ছে, তার আমরা স্প্রাউটস টা একটু আগে খেলাম বা যে কম্বিনেশন করছি সেটা হয়তো ০.৫ ঘন্টা আগে খেলাম। অনেক সময় ভাত খাওয়ার আগে আমরা বলি স্যালাড খেতে। সেটাই কারণ। ফাইবারের সাথে গ্লুকোজের ব্যাপারটা, কার্বোহাইড্রেটের ব্যাপারটাকে কম্বাইন করা। হয় একটু পরে বা একটু আগে আমরা যদি খাই তাহলে জিনিসটা হবে। আর সমস্যাটা যখন হয়, ওই দুটোই কার্বোহাইড্রেট খাচ্ছি। হয় ব্রেডের ওপর জ্যাম লাগাচ্ছি। দুটোই আলু সিদ্ধ, ভাত একসাথে খাচ্ছি। আ এইগুলোতেই প্রবলেম হয়। ওটাই তো আমাদের ফেভারিট খাবার। দেখুন, এখন ব্যাপার হচ্ছে টিনেজার ধরুন বা একটু ধরেন ৩৫-৪০ যাদের বয়স হয়ে গেছে, যারা চাকরি-বাকরি করছে এবং যারা আপনার ধরুন পড়াশোনাই করছে। তাদের মেইন সমস্যা আমি যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে রাতের বেলা ২ঃ০০-১ঃ৩০ আগে ঘুম হয় না। মানে রাতের বেলা কি ডিনার করলে বেসিক্যালি এই ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে বা ঘুমোতে সাহায্য করবে। কারণ স্ক্রিন টাইমটা কম হবে। তুমি যেটা বললে সেটা হচ্ছে ইনটেনশনালি। মানে যে এজের কথা বলছো, অ্যাডাল্ট, ওই ১৪-১৫ বা ২০ বছর বয়সের মানুষদের যে ঘুমোচ্ছে না, রাত্রে ঘুম আসতে দেরি হচ্ছে, সেটা কিন্তু অনেকটা ইনটেনশনালি। তারা কিন্তু দীর্ঘদিন ধরে ওই হ্যাবিটটাকে করেছে। একটা সময়ে তারা ঠিকঠাক সময়ে ঘুমোতো। কিন্তু যখন তাদের এই হ্যাবিটটা চেঞ্জ হতে শুরু করলো, তাদের হতে পারে সেটা পড়াশোনার জন্যে, আবার হতে পারে সেটা ওই স্ক্রিন টাইম, মোবাইল দেখছে, দেখতে, দেখতে কখন রাত্রি ২টো-১টা হয়ে যাচ্ছে সেটা খেয়াল থাকছে না এবং একটা সময় গিয়ে বডি ওই হ্যাবিটটাকে অ্যাডপ্ট করে নিচ্ছে। তাদের তার আগে আর ঘুম আসছে না। তো সেটা তো একদিনে, যেমন এই হ্যাবিটটা চেঞ্জ হয়নি। খারাপ হ্যাবিটটা যখন একদিনে আসেনি, তখন এই খারাপ হ্যাবিটটা একদিনে যাবেও না। কিন্তু আমি যদি সচেতন থাকি, আমার যদি মনে হয় যে আমি এটা করছি, যেটা করছি সেটা আমার হেলথের জন্য ঠিক নয়, আমার বায়োলজিক্যাল ক্লকের এগেইনস্ট এ চলছে এবং এটা একটা সময় গিয়ে আমাকে ট্রাবল দেবে, আমার হরমোনাল প্রবলেম ক্রিয়েট করবে। যদি আমি এই সচেতন ব্যাপারটা আমি নিজে থেকে হই, তাহলে কিন্তু আমি এটাকে ঠিক করতে পারবো। আদারওয়াইজ কোনো খাবার, কোনো ট্যাবলেট, এখন ম্যাগনেসিয়াম ট্যাবলেট, সাপ্লিমেন্ট ভীষণ পাওয়া যাচ্ছে ঘুমের জন্যে। তো এইগুলো কখনোই কোনো কিছুই ওয়ার্ক করবে না যখন আপনি নিজে ১ম এ সচেতন হবেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, যখন আমি দীর্ঘদিন ধরে এই হ্যাবিটটা করে ফেলেছি, এবার আমার মনে হয়েছে আমি আস্তে, আস্তে ফিরবো। তো এটা তখন আমাকে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে, যদি ঠিক সময়ে ঘুমোতে চান এবং একটা গুড স্লিপ, সাউন্ড স্লিপ যদি চান, ১ম হচ্ছে মোবাইল ফোনটাকে বাইরে রেখে তারপর বিছানায় যান।
বিছানায় যাওয়ার আগে আপনি কিছু খাবার নিন যেটা আপনার বডিকে রিল্যাক্স করবে। যেটা আমাদের স্লিপ হরমোন বলি মেলাটোনিন বা সেরোটোনিন এগুলোকে রিলিজ করতে হেল্প করবে। কিন্তু সেটাও একটা ব্যাপার আমি এটা বলে রাখি, আপনি সারাদিন প্রচুর জাঙ্ক খাবার খেলেন, আপনার পুয়ার লাইফস্টাইল আর আপনি মনে করছেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু খাবার খাবেন তাতে আপনার ঘুম চলে আসবে সেটা নয়। আমাদের মনে রাখতে হবে পুরো জিনিসটাই কিন্তু ডিপেন্ড করছে আমাদের সারাদিনে কি করছি সেই রুটিনটার উপর। কোনো কুইক সলিউশন, কোনো ম্যাজিক ফুড কিচ্ছু হয় না। তো এইগুলোই হচ্ছে আসল ব্যাপার। তো তবুও বলি ম্যাগনেসিয়াম যে সমস্ত খাবারের মধ্যে আছে বিভিন্ন ধরনের সিডস এর মধ্যে স্পেশালি পাম্পকিন সিডস, বিভিন্ন ধরনের বাদামের মধ্যে এই ধরনের খাবার ইভেন পটাশিয়াম যেমন আমরা কলাতে পেয়ে থাকি। এগুলো যদি আমরা রাত্রেই যে মানে ঘুমোতে যাওয়ার আগে খেলেই যে ঘুম এসে যাবে সেটা নয়। এটা আমরা সারাদিনে যেকোনো সময় রাখতে পারি। ঘুম থেকে উঠেও আমরা আ সিডস খেতে পারি, নাটস খেতে পারি, তার সাথে কাঁঠালি কলা খেতে পারি বা ভাত। এইগুলো আমাদের কিন্তু হ্যাপি হরমোন বা স্লিপ হরমোন রিলিজ করতে হেল্প করে। আমাদের বডিকে রিল্যাক্স রাখে বা এগুলো আমাদের যে মাসল গুলোকে রিল্যাক্স করতে হেল্প করে। তো এই যে হ্যাবিট গুলো মানে এই ধরনের খাবার আমরা ইনক্লুড করব। দুধের ব্যাপারটাও তাই। আমরা যদি একটু হলুদ, গোলমরিচ দিয়ে দুধ খাই আমাদের মাইন্ড রিল্যাক্স হয়। আবার রাত্রেবেলা? হ্যাঁ, রাত্রে খেতে পারি বা আমরা যেকোনো সময়ই খেতে পারি। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যেটা খুব কাজে দেয়, যারা প্রচন্ড কাজের প্রেশার থাকে, স্ট্রেস থাকে, তাদের ক্ষেত্রে ক্যামোমাইল টি এর কথা আমি বলব। এটা দুর্দান্ত কাজ করে। ক্যামোমাইল টি একটা অর্গানিক টি যেটা আমাদের এই যে স্ট্রেসটাকে কম করতে হেল্প করে। কিন্তু এটা কখনোই এরকম না আজ খেলাম কাল বা আজই আমার ঘুম চলে আসবে। এটা একটা হ্যাবিটের মতো। আমি সবসময় বলি যে ক্যামোমাইল টি যদি খেতে হয়, ক্যামোমাইল টি খেলে তারপর হচ্ছে ফোনটাকে অবশ্যই ০.৫ ঘন্টা আগে যেটা বললাম দূরে রাখুন, বিছানায় যান, হালকা মেডিটেশন করুন এবং আপনি ভাবুন যে আপনি ঘুমিয়ে পড়বেন। আমার কেন ঘুম আসছে না চিন্তা যদি করেন ঘুম আসবে না। যত বেশি ভাববেন তত ঘুম আসবে না। সো বেটার মাইন্ডটাকে রিল্যাক্স করুন এবং আস্তে, আস্তে দেখবেন আপনি যে হ্যাবিটটা চায়ের চেঞ্জ হয়ে কথাটা যাচ্ছে। বললেন, সেটা আমি ১ম বার শুনলাম। তো দর্শকরাও হ্যাঁ, তো দর্শকরাও অনেকে আমার মতো হতে পারে। হ্যাঁ, যারা হতেই পারে। ১ম এই চাটা কোথায় পাওয়া যায় ১ম কথা? আর ঠিক, এই ঠিক। চাটার বিশেষত্বটা কি? ক্যামোমাইল টি হচ্ছে আমরা বিভিন্ন ওই পাহাড়ি জায়গা হিমালয়ান সাইড গুলোতে পাই। ক্যামোমাইল অ্যাকচুয়ালি বেসিক্যালি ফ্লাওয়ার। ওই জায়গায় হয়। এই ফুলটাকে কিছুই নয়, এই যেগুলো আমরা নরমাল চা খাই সেখানে টি লিভস থাকে। আর এটাতে কোনো চা পাতা থাকে না। ওই ফুলটা থেকে চাটা তৈরি হয়। এবং ওই ফুলটাকে শুকিয়ে একদম ওই শুকনো ফ্লাওয়ার হিসেবেই পাওয়া যায়। ওটাকে জলে ফোটালে একটা সুন্দর অ্যারোমা তৈরি হয়। এখন অনলাইন সাইটে এগুলোতে পাওয়া যায়। বেসিক্যালি এটা বেসিক্যালি ফ্লাওয়ার। একটা বাচ্চাও খেতে পারে। এতে ক্যাফেইন চান বলে কিছু থাকে না। হ্যাঁ, সেটাই আমি ভাবছিলাম যে চা খেলে তো ঘুম উড়ে যায়। হ্যাঁ, না এটা আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের মাসল গুলোকে রিল্যাক্স করে এবং একটা মেন্টাল একটা আ মানে খুব শান্তির একটা ব্যাপার তৈরি করে এবং আস্তে, আস্তে ইফেক্ট দেয়। এবং তার সাথে ওই ওভারঅল আপনি সারাদিনে কতটা হেলথি খাওয়া-দাওয়া করছেন সেটা বেশি ইম্পোর্টেন্ট। মেডিটেশন করুন। এটা ভীষণ ভালো ঘুমের জন্য। যাদের ইনসোমনিয়া প্রবলেম আছে, ঘুম আসে না। অনেকে আমি যেটা ১ম এই বললাম ইন্টেনশনালি কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে যে বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্ট বলুন বা বিভিন্ন ধরনের মানসিক চিন্তা, বিভিন্ন কারণে কিন্তু ঘুমের ব্যাপারটা ডিস্টার্ব হয়। ভোর রাতে গিয়ে ঘুম আসছে। সেক্ষেত্রে একটু মেডিটেশন করুন। মেন্টাল হেলথটা ভীষণ মানে জোর দিতে হবে ওটার উপর। কাজও দেয় তারপর। আ আমি রিসার্চ করতে গিয়ে আমি একটা হুম। মানে নিউলি ডায়েটের কথা আমি জানতে পারলাম সেটা হচ্ছে ফুড ডায়েট। আচ্ছা। ফুড ডায়েটটা কি? আর এটা ডাইজেশন এ আ কতটা ক্ষতিকর, কতটা ভালো সেটাও একটু আমাকে এরকম ডায়েটের নাম তো প্রচুর আছে। এরকম মানে হাজার একটা তুমি খুঁজলে প্রচুর পাবে। ওরকম কিছু হয় না। আমরা একটাই জানি সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। এনিওয়ে ফুড ডায়েট বলতে খাবার। মানে যেগুলো কুক হচ্ছে না। এটার আমি খারাপ দিকটা বলব না। মানে খারাপের থেকে আমি ভালোর দিকটা বলি একটা। মানে ফুড ডায়েট খারাপ তখনই আমি সারাদিন যখন ফুড খেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি ফুড মানে কি ধরো আমি স্যালাড ফর্ম এ খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি সেগুলো তো যখন আমি খাবার খাচ্ছি কোনো কিছু কুক না করে মানে যেগুলো ইডেবল ভেজিটেবলস বা ফ্রুটস খাচ্ছি তখন সেটা নিউট্রিশনাল যে ভ্যালু বা নিউট্রিয়েন্টস টা ইনট্যাক্ট থাকছে। সেটা নষ্ট হচ্ছে না। যখন সেটা কুক করা হয় অবশ্যই সেটা নিউট্রিশনাল ভ্যালুটা ড্রপ করে। এবং এই যে ফুড বা যেগুলো আমরা খেতে পারি কাঁচা অবস্থায় সেগুলোর মধ্যে ফাইবার কনটেন্ট আছে। সেটা আমাদের বাওয়েল মুভমেন্ট যাদের কনস্টিপেশন সমস্যা আছে তাদের জন্য হেল্পফুল। যারা ওয়েট লস করতে চাচ্ছে যেহেতু ফাইবার কনটেন্ট হাই আমাদের বেশ অ্যাপেটাইটটাকে কন্ট্রোল করে। তো সেটার জন্যে ভালো। কিন্তু আমি যদি এটা মনে করি ফুড ডায়েট মানে আমি সারাদিন ওই ফল, স্যালাড মানে বেসিক্যালি সেটাই হচ্ছে ফল আর স্যালাড খেয়ে থাকবো। যে কোনো রান্না খাবার খাবো না। হুম, সেটার ক্ষেত্রে কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে আমাদের প্রোটিনের ল্যাক হবে, আমাদের বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট যেটা আমাদের মেইন ব্রেনের এনার্জি সোর্স হুম। সেটার ল্যাক হবে। তো সেইগুলোর ক্ষতিকারক এবং যাদের ধরো অলরেডি উইক ডাইজেশন
যাদের IBS এর প্রবলেম তারা তো কখনোই এগুলো করতে পারবে না। তাদের ইভেন স্যালাড বা আ কাঁচা ফল সেক্ষেত্রেও হজমের সমস্যা হবে। সেগুলো কিছু হেলথ কন্ডিশন, ক্যান্সার বা কিডনি এগুলোর ক্ষেত্রে তো আমরা কখনোই সেগুলো রেফার করব না। কিন্তু স্পেশালি যাদের উইক ডাইজেশন মানে হজম ক্ষমতাটা খুবই কম IBS এর প্রবলেম তাদেরকে অ্যাভয়েড করা উচিত। তাদেরকে এভয়েড করতে হবে। ইভেন সবার ক্ষেত্রেই সারাদিন যদি কেউ ভাবে র ফুড খেয়ে থাকবো সেটা কখনোই হেলথি হবে না। কিন্তু র ফুড আমরা ডায়েটে ইনক্লুড করব। অবশ্যই করব। একটা হেলথি ব্যালেন্স ডায়েটের একটা ইম্পোর্টেন্ট পার্ট। আমরা খাবার খাওয়ার আগে স্যালাড খাবো। আমাদের মিড মর্নিং বা পোস্ট লাঞ্চ হিসেবে বা সকালেও যেকোনো সময় আমরা ফল খেতে পারি। তো এগুলো তো একটা পার্ট আমাদের ডায়েটের। বেশ। আ কিছু আ একটা ডায়েট পপুলার হয়েছে সেটা হচ্ছে যে আপনার রিভার্স ডায়েটিং। হুম। রিভার্স ডায়েটিংটা কি? শুনে খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা পপুলার কিছু নয়। এটা একটা উম আ এটা কোনো ডায়েটের নামও নয়। এটা একটা নিউট্রিশন স্ট্র্যাটেজি বলতে পারি। ওকে। মানে ধরো কেউ ওয়েট লস করতে চাইবে। এখন সে তার ওজন বেশ বেশি। সে অনেক খাবার খায় মানে অনেক ক্যালোরি নিচ্ছে। সে যখন মনে করলো ওজন কমাবে তখন ডায়েটিশিয়ান তাকে আস্তে তার ক্যালোরিটাকে ড্রপ করছে, কমাচ্ছে। কমিয়ে একটা জায়গায় নিয়ে এলো এবং তার অনেকটা ওজন কমে গেল। সে হয়তো এখন সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি সে 1000 একজন মেয়ে ১,০০০ ক্যালোরি বা ১,২০০ ক্যালোরি এখন ডায়েট নিচ্ছে। সে আগে নিতে হচ্ছে ৩,০০০ ৩,৫০০ ক্যালোরি মোটামুটি যা ইচ্ছে খেত। যখন তার ওজনটা কমে গেল, সে আইডিয়াল বডি ওয়েট এ পৌঁছে গেল। এবার তাকে সেই ওয়েটটা মেইনটেইন করতে হবে। তাকে মেইনটেন্যান্স ডায়েট দেওয়ার জন্যে বা ওই ওয়েটটাকে মেইনটেইন করার জন্যে তার যে ক্যালোরি রিকোয়ারমেন্ট হওয়া উচিত সেটা হয়তো ১৪০০ ক্যালোরি বা ১৬০০ ক্যালোরি ১৪০০ বা ১৬০০ ক্যালোরিতে পৌঁছতে হবে। এখন সে খাচ্ছে ১,০০০ ক্যালোরি বা ১,২০০ ক্যালোরি। কিন্তু ১৪০০ বা ১৬০০ ক্যালোরি ওর দরকার এবং ওইখানে ওইটা খেয়েও কিন্তু এই ওয়েটটা সে মেইনটেইন করতে পারে। কারণ তার ফ্যাট পার্সেন্টেজ কমে গেছে। তার আর কোনো চিন্তা নেই। কিন্তু ওই যে জায়গাটায় ও পৌঁছবে এবার তাকে ক্যালোরি বাড়াতে হবে। হুম। এইটাই হচ্ছে রিভার্স করা। এটা একটা নিউট্রিশন স্ট্র্যাটেজি। যখন তাকে মেইনটেন্যান্স ডায়েট এ নিয়ে যাওয়া হচ্ছে, তখন ধীরে তার ক্যালোরি কাউন্টটাকে বাড়ানো হয়। কখনোই আমরা জাম্প করে যে তোমার তো ওজন কমে গেছে তুমি যাও এবার তুমি সব খেতে পারো। বা তুমি একটা ১২০০ ক্যালোরি ধরিয়ে দিলাম, এই সরি এখন ১২০০ নিচ্ছে তো আমি একটা ১৬০০ ক্যালোরি ধরিয়ে দিলাম, তুমি এবার এটা খেতে পারো। তাহলে ওয়েটটা আবার হঠাৎ করে বেড়ে যাবে। তাকে ১২০০ থেকে ১৬০০ য় যাওয়ার জন্যে আস্তে ক্যালোরিটাকে বাড়াতে হবে। এটাই হচ্ছে রিভার্স এটা কারা হ্যাঁ, মানে অবশ্যই ডায়েটিশিয়ান এর আন্ডার এটা করতে হবে। কারো পক্ষে সম্ভব না। আমি বলছি যে কা কা কু কারা বেশি এই ডায়েট গুলোকে ফলো করে? এটা হচ্ছে যার বিজনেসম্যান যারা না ওরকম কিছু না। যারা হচ্ছে ওজন কমালো বা ফ্যাট পার্সেন্টেজ কমালো, তারা যখন আবার মেইনটেন্যান্স ডায়েট এ পৌঁছচ্ছে ওই ওয়েটটাকে মেইনটেইন করার জন্যে, তখনই তাদের এই ক্যালোরিটাকে আস্তে বাড়ানো হয়। যাতে তাদের হরমোনাল ব্যালেন্স, তাদের হাঙ্গার বা তাদের কিছু খাওয়ার ইচ্ছে ক্রেভিংস এইগুলো যাতে কন্ট্রোল থাকে। এই কারণে এই রিভার্স ডায়েটিং। এটা একটা নিউট্রিশন স্ট্র্যাটেজি আলাদা করে কোনো ডায়েট প্ল্যান নয়। বেশ। আ আরেকটা জিনিস আছে আপনার অয়েল। আমরা হুম। বাঙালিরা আমরা যেহেতু বাংলায় করছি, বাঙালিরা বেশি আমাদের দর্শক। তো বাঙালিরা যখন খাবার খায় তখন সর্ষের তেল সবথেকে আমরা বেশি ইউজ করি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন তেল সবথেকে বেস্ট? কোল্ড প্রেসড অয়েল, রিফাইন অয়েল, সূর্যমুখী অয়েল নাকি মাস্টার্ড অয়েল? একদমই তাই। কোল্ড প্রেসড আমরা যেটা সূর্যমুখী অয়েল বা যেগুলো বললে এইগুলো হচ্ছে রিফাইন্ড অয়েল। আর মাস্টার্ড অয়েল যেটা সেটা হচ্ছে কোল্ড প্রেসড অয়েল। কোল্ড প্রেসড আর রিফাইন্ড অয়েলের মধ্যে তফাৎটা বলি। কোল্ড প্রেসড মানে হচ্ছে একদম সিডস বা এই যে মাস্টার্ড সিডস বা গ্রাউন্ড নাট এই ধরনের নাটস বা সিডসকে একদম মানে ওর থেকে এক্সট্রাক্ট করা হচ্ছে অয়েলটা। এর মধ্যে কোনো ভেজাল নেই। কোনো আলাদা করে প্রসেস করা হচ্ছে না। তাই এর নিউট্রিশনটা বা ফ্যাট যেটা আমাদের শরীরের জন্য ভালো সবটাই কিন্তু এর মধ্যে থাকছে। আর রিফাইন্ড অয়েল যেটা হচ্ছে মানে এর মধ্যে দেখবে কোনো গন্ধ নেই। কোনো আলাদা করে টেস্ট নেই। তুমি সরষের তেলে রান্না করলে একটা আলাদা টেস্ট পাচ্ছ, ঝাঁঝ পাচ্ছ। কিন্তু রিফাইন্ড অয়েলে কিছু নেই। এটাকে এতটাই কুক করা হয় কারণ প্রোডাকশন বাড়ানো। মানে একই জিনিস থেকে আমি সূর্যমুখীর বীজ থেকে আমি প্রচুর তেল বের করব। যতটা পারবো বের করে নেব। সেজন্য ওভার কুক করা হয় এবং হাই টেম্পারেচার এ করা হয়। যার ফলে এর মধ্যে থাকা যে ফ্যাটি অ্যাসিড সেটা ব্রেকডাউন করছে। ইভেন sometimes এটা টক্সিসিটি তৈরি করছে। তো রিফাইন্ড অয়েল ডেফিনিটলি আমাদের জন্য ভালো হবে না। কারণ এটার মধ্যে কোনো নিউট্রিশন থাকছে না। এর মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকছে সেটা ব্রেকডাউন করছে। এটা বডির জন্য টক্সিসিটি তৈরি করছে। এর মধ্যে এতটাই রিফাইন্ড মানে ওভার কুক হাই টেম্পারেচার এ কুক করা হচ্ছে যে এই সমস্ত নিউট্রিশন বেরিয়ে যাচ্ছে। জাস্ট অয়েল থাকছে। একদম। কিন্তু তুমি দেখো আমরা বিজ্ঞাপনে বেশি দেখি রিফাইন্ড অয়েল। হার্ট ফ্রেন্ডলি অয়েল আ এটা খান আমাদের এই তেলে লুচি ভেজে খান তাহলেও আপনার হার্টের হ্যাঁ, আমরা তো বিজ্ঞাপনে এটাই দেখি। এক্সাক্টলি। কেন দেখব না? কারণ এর প্রোডাকশন বেশি। একই জিনিস থেকে আমরা অনেক পাচ্ছি। তো এটাকে তো আমাকে মার্কেটিং করতেই হবে। তার মানে কিন আপনি বলছেন সর্ষের তেল বেটার? একদমই ঘানির তেল।
মানে যেটাতে কোনো ভেজাল থাকছে না। হুম। এখন জানি না কতটা খানিক তেলে সেটাও একটা অন্য কন্ট্রোভার্সি ব্যাপার। কিন্তু জেনারেলি রিফাইন্ড অয়েল আমাদের জন্য কিন্তু ভালো নয়। বা খেলেও অবশ্যই আপনি কম্বাইন করে খান। আপনি হয়তো কিছু খাবার রিফাইন্ড অয়েলে না হলে হচ্ছে না। তো সেক্ষেত্রে অল্প একটু ইউজ করুন। কিন্তু বেশিরভাগ আপনি মাস্টার্ড অয়েল। এবার মাস্টার্ড অয়েলের ব্যাপারটা আমি আজকে বেঙ্গলে আছি বলে আমি মাস্টার্ড অয়েল বলছি। কিন্তু আমি যদি সাউথ ইন্ডিয়ায় থাকতাম সা আমি তো বলতাম না। সূর্যমুখী আমি তেল, তখন বলতাম নারকেলের তেল। নারকেল তেল। কারণ ওখানে ওটা তৈরি হচ্ছে। এটাও বুঝতে হবে আপনি যে জায়গায় থাকেন সেখানে কোন তেলটা সেখানে কোন জিনিসের প্রোডাকশন হচ্ছে। আমাদের এখানে আ সর্ষে পাওয়া যাচ্ছে বা আমি যদি দিল্লি, নর্থ ইন্ডিয়া সাইডে যাই সেখানে সর্ষে পাওয়া যাচ্ছে। সেইজন্য সেখানে সর্ষের তেল ব্যবহার করা উচিত। কিন্তু যেটা এক্সপোর্ট হয়ে আসছে বাইরে থেকে, তখন তার নিউট্রিশনাল ভ্যালু হচ্ছে যেকোনো জিনিস নষ্ট হচ্ছে বা কমে যাচ্ছে। প্যাকেজিং হয়ে গেলেই ওটা প্যাকেজ হচ্ছে, প্রিজারভেটিভ ইউজ হচ্ছে বিভিন্ন কারণে। কারণ এই ধরনের রিফাইন্ড অয়েলের হচ্ছে সেলফ লাইফটা অনেক বেশি। কিন্তু মাস্টার্ড অয়েলের সেলফ লাইফ কম। যেহেতু ওটা রিফাইন্ড হচ্ছে, প্রসেস হচ্ছে, প্রিজারভেটিভ ইউজ বিভিন্ন কারণে। কিন্তু আমাদের হেলথ এর দিক থেকে বা নিউট্রিশন এর দিক থেকে যদি বলি, রিফাইন্ড অয়েল অনেক নিচে, মাস্টার্ড অয়েল অনেক উপরে। ও এটা আপনি খুব ভালো কথা বললেন। মানে আমি যখন মাকেও বলতাম, "মা তেল কম ইউজ করো বা তেল সর্ষের তেল খাবে না, রিফাইন তেল দিয়ে রান্না করো।" যেটা এটা আমাদের সাধারণ মানুষের মানে ভুল নয়। এটা হচ্ছে বিজ্ঞাপন যেটা মানুষ দেখে, হাইট সেলিব্রিটি করে দেয়। যেটা দেখছে, বিজ্ঞাপনে দেখাচ্ছে বাচ্চাদের খাওয়াচ্ছে, হার্ট পেশেন্টকে খাওয়াচ্ছে রিফাইন্ড অয়েল, সয়াবিন অয়েল, এই অয়েল কেন বিভিন্ন ধরনের। তো সেগুলো আমরা ভাবছি হেলথি। ইভেন অলিভ অয়েলের কথাও যদি এই প্রসঙ্গে বলি, অলিভ অয়েলটা আমরা যেভাবে রান্না করি তার জন্য অলিভ অয়েল সুইটেবল নয়। অলিভ অয়েল হচ্ছে কোনো জিনিস হালকা একদম কম টেম্পারেচারে কোনো কিছু সতে করছি, স্টেক টাইপের। একদম কোনো স্যালাড ড্রেসিং এ ইউজ করছি। অলিভ অয়েলের অনেক ভাগ আছে। ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন এগুলো হুম। অন্য পার্ট। বাট সেক্ষেত্রেও আমরা যেভাবে কি বলে সেই তড়কা লাগিয়ে ফোড়ন দিয়ে যেটা রান্না হয়, যে স্মোকিং পয়েন্ট যেটা আমরা মেইনটেইন মানে যে পয়েন্টটা আমাদের রান্না হয় তার জন্য কিন্তু সর্ষের তেলটাই বেটার। যায়। ওকে। এবার আসি পুজোর কথায়। হ্যাঁ, পুজোর ৫ টা দিন বাঙালিরা সবকিছু ভুলে খাওয়া-দাওয়ায় ফোকাস করে। একদম। সাস্টেনেবল এনার্জির জন্য মানে ৫ টা দিনের ৫ টা দিন আমি রাত জাগবো বা ৫ টা দিনের ৫ টা দিন আমি সারাদিন ঘুরবো। এনার্জি যাতে কম না হয় তার জন্য কি খাবার খেতে হবে? পুজোর ৪ টে দিন বা ৫ টা দিনের কোনো ডায়েটই করবেন না। এই সময়টা আমাদের বছরে একবার আসে। আমরা বাঙালিদের কাছে একটা ইমোশন। ডায়েটের সাথে আর পুজো দুটো একসাথে মানে আপনি বললে যেটা ভুল। বললেন এগুলো বাঙালি খাবার খেতে হয়েছি। একদম ডেফিনিটলি মন ভরে খান। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শুধু যে এমন খাবার খাবেন না যে আপনি ষষ্ঠীর দিন খাবার খেয়ে সপ্তমীর দিন অসুস্থ হয়ে গেলেন। পুরো পুজোটাই নষ্ট হলো। কারণ দুর্গাপুজো দিয়ে আমাদের পুজো শুরু। তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো এখন চলে। ফেস্টিভ সিজন এর স্টার্টই হচ্ছে দুর্গাপুজো দিয়ে। তো আমরা যদি এমন খাবার খেলাম, অসুস্থ হয়ে গেলাম সেটাও ঠিক নয়। কিন্তু আমরা খাবো, ডেফিনিটলি খাবো। আমাদের মানে একটু ব্যালেন্স করে খেতে হবে। আমরা ধরো বাইরে বেরোচ্ছি, তখন আমরা হয়তো একটু আ কোনো ছোট একটু মিল, একটু স্প্রাউটস, একটু স্যালাড বা একটা ফল খেয়ে গেলাম। তাহলে কি পেটটা একটু ভর্তি থাকলো। অনেকক্ষণ পেটটা খালি থাকলেই বাইরে গিয়ে বিরিয়ানির গন্ধ আমাদের টানবে। তখনই আমরা হচ্ছে অনেকটা বেশি ওভার ইট করে ফেলবো। এই ওভার ইট এর ব্যাপারটাতেই প্রবলেম করে দেয়। একবার প্রচুর খেয়ে নিলাম, তারপর সারা দিনটা আমাদের নষ্ট হয়ে যায়। রাত জেগে ঠাকুর দেখছি, প্রচুর খেলাম, প্রচুর অয়েলি খাবার খেলাম, সেটা হজম হলো না। পরের দিন থেকে ভমিটিং, অ্যাসিডিটি এগুলো শুরু হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ছোট করে খাবার বা আমাদের খাবারের চয়েসটাও একটু মাথায় রাখতে হবে। যদি মনে হয় যে আপনার কোনো খাবার পছন্দ কিন্তু আপনি জানেন সেটা খুব একটা হেলথি নয়, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটিটা মেইনটেইন করুন। যাতে কোয়ান্টিটিটা মেইনটেইন হয় তার জন্য আপনাকে তার আগে কিছু হচ্ছে হেলথি খাবার, একটু ফল, একটু হয়তো পপকর্ন বা একটু মুড়ি, একটু ছোলা ভাজা কিছু একটু ব্যাগে রাখুন বা খেয়ে বেরোন। তাহলে অ্যাপেটাইটটা কন্ট্রোল থাকবে। এই ওভার ইট এর ব্যাপারটা হবে না। আর কথায় ওই বাইরে যেগুলো পাওয়া যায় একদম ওই কোল্ড ড্রিংকস আ বা বিভিন্ন ধরনের ওই ধরনের জুস বা এই ধরনের যে ড্রিংক গুলো হয় গরমে ঘেমে যাচ্ছেন ওগুলো খেয়ে নিচ্ছেন, ওটা চলবে না। ওর জায়গায় আমরা একটু দইয়ের ঘোল খেতে পারি বা ডাবের জল খেতে পারি। আ বা আমরা বাড়ি থেকেও একটুখানি কোনো ইনফিউজড ওয়াটার ক্যারি করতে পারি। একটুখানি পুদিনা পাতা বা লেবু দিয়ে হয়তো এগুলো খেতে কি ইমিউনিটি বুস্ট ও হবে? ইমিউনিটি বুস্ট বাদ দিন। ইমিউনিটি বুস্ট কোনো একটা ওই জল খেলে, ডিটক্স ওয়াটার এসব খেলে হয় না। ইমিউনিটি বুস্ট হচ্ছে ইমিউনিটি আমাদের একটা সিস্টেম। এটা বুস্ট করার জন্য একটা আপনার সারাদিনের প্র্যাকটিস এবং এটা একদিনে হয় না। আপনি দীর্ঘদিন ধরে কি করছেন সেটার উপর ডিপেন্ড করে। ইনফিউজড ওয়াটার কি হয় আমাদের ডাইজেশনটাকে এই যে মিন্ট ওয়াটার বলছি, পুদিনার জল আমাদের শরীরটাকে হাইড্রেটেড রাখে। আমরা অনেক সময় জল খেতে ভালো লাগে না। কিন্তু একটু যদি পুদিনা পাতার জল বা একটু দারচিনি মিক্স করা এলাচকে ইনফিউজ করে জলের মধ্যে ক্যারি করি, তাহলে আমার ইচ্ছা করবে একটু জলটা খাই, একটু জলটা খাই। আমরা হাইড্রেটেড থাকবো। হাইড্রেটেড থাকলে কি হয়? আমাদের এই পেটের প্রবলেম গুলো খুব একটা চটজলদি হয় না। আর আমরা সারাক্ষণ এই যে ঘুরে ঠাকুর দেখি আমাদের হাইড্রেশনটা ভীষণ ইম্পোর্টেন্ট এটা মাথায় রাখতে হবে।
এই কিছু জিনিসগুলো মাথায় রাখতে হবে। বাকি তো ঠিক আছে। পুজোর সময় আর কি ডায়েট। বেশ, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে আ বিয়েও আসছে সামনে। হুম। বিয়ে আমরা অনেক সময় দেখি যে ত্বকের মধ্যে ব্রণ হয়, স্কিনে ব্রণ হয়। তো এই বিয়ে যখন আসছে তখন যে বিয়ে করবে ছেলে এবং মেয়ে উভয়ে, তাদের যদি যেটা হবে না মানে ব্রণটা যাতে না হয় তার জন্য কি খাওয়া-দাওয়াটা একটু আগে থেকে দরকার? আর এই ডায়েটটা মানে বিয়েতে পার্টিসিপেট করার জন্য বা বিয়েবাড়িতে যাওয়ার জন্য কতদিন আগে থেকে ডায়েটটা শুরু করা হুম। উচিত? ১ম এই যদি বলি যে যারা ব্রাইড এবং গ্রুম তাদের যেটা বলছো যে মুখে ব্রণ যাতে না আসে। এবার বুঝতে হবে ব্রণটা আমি শুধু ব্রাইড গ্রুম এর কথা কেন বলব, যেকোনো মেয়ের ক্ষেত্রেই বা যেকোনো ছেলের ক্ষেত্রেই ব্রণটা কেন আসে? বিভিন্ন কারণে। একটা হতে পারে তার পেটের কোনো সমস্যা থেকে হতে পারে। কনস্টিপেশন ইস্যু আছে বা বডিতে প্রচুর টক্সিন আছে যে টক্সিন বেরোতে পারছে না। সেটা স্কিনের মাধ্যমে বেরোচ্ছে, ব্রণ হচ্ছে। বা হতে পারে কোনো মেয়ের হরমোনাল ইস্যু আছে, পিসিওডি বা পিসিওএস আছে। সেক্ষেত্রে মুখে প্রচুর অ্যাকনে বেরোয়। এই যে হরমোনাল গুলো ব্যালেন্স নেই, সেই কারণে হতে পারে। কারো হতে পারে ঘুম ঠিক হয় না, প্রচন্ড স্ট্রেস, সেক্ষেত্রেও কিন্তু প্রচন্ড স্কিন ডাল এবং সামটাইমস অ্যাকনে হতে পারে। তো আমাকে আগে রুট কজ এ কাজ করতে হবে। আমার কেন হচ্ছে? সেটাকে আগে আমাকে ঠিক করতে হয়। পেটের প্রবলেম ঠিক করলাম না, আর মুখের ওপরে আমি ক্রিম মাখছি, এই মাখছি, ওই মাখছি, এই খাবারটা খাচ্ছি। আজকে আ এম YouTube এ দেখিয়েছে এই জুসটা খেলে আমার অ্যাকনে সেরে যাবে। এটা হয় না। আপনি আগে ভেতরটাকে ক্লিন করুন। সো আমাদের লিভার ডিটক্সিফিকেশন বা আমাদের পুরো ক্লিন ইটিং যেটা বলে, সেটাকে আগে শুরু করুন। আপনি যদি মনে হয় আপনার ২-৩ মাসে বিয়ে আছে আর মুখে ব্রণ হওয়ার টেনডেন্সি আছে, তাহলে এখন থেকে আপনি প্ল্যান করুন একটা ক্লিন ইটিং এর। ক্লিন ইটিং মানে সেখানে একটা সময়ে খেতে হবে ১ নম্বর, সময়ে ঘুমোতে হবে, জল খেতে হবে যেটা আপনার রিকোয়ারমেন্ট ২ থেকে ৩ লিটার মতো, এবং আ স্যালাড। যে সমস্ত খাবারগুলো আমাদের ফাইবার কনটেন্ট টা হাই আছে, সবজি, গোটা ফল, ফ্রুট জুস নয়। এইগুলোকে ইনক্লুড করতে হবে এবং এইগুলো বেশি দেখা যায় যারা খুব মিষ্টি খায়, সুগারি আইটেম। আপনি চেক করুন আপনি কি সারাদিনে প্রচুর মিষ্টি, হয়তো মিষ্টি হিসেবে খাচ্ছেন না, কিন্তু কেক খাচ্ছেন, বিস্কিটস খাচ্ছেন, বেকারি আইটেম খাচ্ছেন, বিভিন্ন ধরনের পেস্ট্রি খাচ্ছেন, মধু খাচ্ছেন, গুড় খাচ্ছেন, এগুলোও কিন্তু গ্লুকোজ। তো প্রচুর যদি চিনির কনটেন্ট আমাদের ইনটেক হয়, চিনি যদি ইনটেক বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাকনি দেখা যায়। তো এইগুলোকে আপনাকে আগে ঠিক করতে হবে। তাহলেই কিন্তু আম তাহলে আর চিন্তা নেই। আস্তে জিনিসটা ঠিক হয়ে তো এটা কতদিন আগে থেকে উনারা ডায়েটিং মানে আপনি যেগুলো বললেন সেই খাবারগুলো স্টার্ট করা উচিত? আমাদের সবারই মনে হয় একটা মোটিভেশন এর দরকার হয়। কারো ওই দুর্গাপুজো সামনে আছে বা কারো ওই বিয়ে আছে। তো কিন্তু একটু আগে প্ল্যান করুন। অবশ্যই মিনিমাম 2 to 3 মান্থস আগে আপনি প্ল্যান করুন। যদি আপনার মনে হয় যে বিয়ের দিন আপনার বিগ ডে, সেদিন আপনার স্কিন একদম সুন্দর থাকবে বা আপনি এক্সট্রা ফ্যাট আছে বডিতে সেটাকে কাট করতে চান। আপনি ভিতর থেকে হেলথি হতে চান, ফিট হতে চান। কারণ এই পুরো জিনিসটা কিন্তু আ ঠিক হতে বা একটা আপনি হ্যাবিট ধরুন হেলথি হ্যাবিট তৈরি মানে শুরু করলেন। আপনার হেলথি ইটিং হ্যাবিট বলুন, আপনার এক্সারসাইজ হ্যাবিট বলুন, আপনার স্কিন কেয়ার রুটিন বলুন, সেই জিনিসটা বডি বুঝতে এবং তার রেজাল্ট দিতে একটা মিনিমাম সময় লাগে। এটা কখনোই ১৫ দিন বা ১ মাস আগে এরকম হঠাৎ করে হয়ে যায় না। ২-৩ মাস একটা সময় দিতে হয় এবং প্রত্যেক দিনের এই ছোট চেঞ্জেস বা অভ্যেস যখন আপনি হেলথি লাইফ এর দিকে যাবেন, তখন আপনি নিজে ফিল করতে পারবেন আপনি ভিতর থেকে কতটা ভালো আছেন বা কোন রকম কসমেটিক্স ছাড়াও আপনার স্কিন কতটা সুন্দর আছে। আপনার হেয়ার কতটা ভালো হচ্ছে, আপনার ফিটনেস কতটা ইমপ্রুভ করছে, আপনার ইঞ্চ লস কতটা হচ্ছে। যদি এক্সট্রা ফ্যাট থাকে তাহলে বুঝতে পারবেন সেটা কতটা লুজ হচ্ছে, জামাকাপড়ে বোঝা যাবে ইঞ্চ লস হচ্ছে। তো ওভারঅল আপনি ভালো থাকবেন এবং তার জন্য কিন্তু একটা সময় দিতে হয়। তাড়াতাড়ি শর্টকাট রুট কোনো কিছু হয় না। আপনি এইমাত্র বললেন স্কিন গ্লো। আপনারও স্কিন খুব গ্লো করছে। হ্যাঁ, আমিও আপনার কাছ থেকে টিপস নেবো। অ্যা এবং আ আপনি এটাও বলবেন যে এই স্কিন গ্লো করার কি খেলে কি ইনগ্রেডিয়েন্ট খাওয়া উচিত? আমাদের খাবারের মধ্যে রাখা উচিত যাতে স্কিন গ্লোটা করে? আম আমি একটা খাবারের কথা বলব যেটা শুনলেই হয়তো চমকে উঠবেন। সেটা হচ্ছে ফ্যাট। মানে? মানে স্কিনের জন্যে ভালো রাখার জন্যে ফ্যাট। আমরা অনেক সময় কোলেস্টেরলকে খারাপ ভাবি। সেটাও কিন্তু নয়। এগুলোও খুব ভুল ধারণা আছে। কোলেস্টেরল আমাদের বডির জন্য দরকার। ফ্যাটের যে কথাটা বললাম সেটা হচ্ছে গুড ফ্যাট। বেসিক্যালি আমাদের স্কিনটা ভালো রাখার জন্য প্রোটিন আর ফ্যাটই তো দরকার হয়। এবার এই ফ্যাটের কথা যেটা বললাম সেটা হচ্ছে গুড ফ্যাট মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা যে সমস্ত বাদাম-টাদাম থেকে যে ফ্যাটগুলো, মাছ থেকে, ডিম থেকে যে ফ্যাটগুলো আমরা পাই। কারণ এক হচ্ছে
আ ভালো রাখার জন্য তো বটেই। এই যে আমরা বিভিন্ন শুনি না ভিটামিন ই ক্যাপসুল খাই স্কিনের জন্যে, রেটিনল ইউজ করছি। এগুলো তো ভিটামিন এ, ভিটামিন ই এগুলো সব ফ্যাট সলিউবল ভিটামিন। এগুলো বডিতে কাজে লাগানোর জন্যও তো আমাদের ফ্যাটটা দরকার। তো এর মধ্যে গুড ফ্যাট অনেকেই ডায়েট করার চক্করে পুরো ডায়েট মানে খাবারের তালিকা থেকে ফ্যাটটাকে বাদ দিয়ে দেয়। তারা কখনোই এক্সপেক্ট করতে পারে না তাদের স্কিনটা ভালো হবে। আমাকে স্কিনটা ডাল হয়ে যায়। হুম, গুড ফ্যাট ইনক্লুড করতে হবে। আপনি যে নিউট্রিয়েন্টস গুলো খাচ্ছেন বা যেকোনোভাবেই খান না কেন সেটা সাপ্লিমেন্ট হিসেবে খান আর ন্যাচারাল সোর্স থেকেই খান সেটা বডিতে অ্যাবজর্ব করার জন্যও কিন্তু এই গুড ফ্যাটটা দরকার হয়। 2nd ফ্যাটের সাথে যেটার কথা বললাম ভিটামিন ই। ভিটামিন ই আমরা বিভিন্ন ধরনের বাদাম থেকেই পাই বেশিরভাগটা। জিঙ্ক দরকার হয়। ভিটামিন ই ক্যাপসুল অনেকে নেয় শর্টকাট রুট। কিন্তু আমাদের সবসময় ন্যাচারাল সোর্সটাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে। আর ভিটামিন ই আমরা জানি গাজর বা পালং শাক থেকে পাই। কিন্তু ভিটামিন ই এর অ্যাক্টিভ ফর্মটা আমাদের দরকার। যেটা হচ্ছে রেটিনল। যেটা আমরা মাছ, ডিম এগুলো থেকে পাই। এছাড়াও বিভিন্ন ধরনের যে কালারফুল সবজিগুলো হয় বা ফলগুলো হয়, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর। এটা আমাদের স্কিনের যে ড্যামেজ হচ্ছে রেগুলার এই পলিউশন এর জন্যে বা আমরা যে বাইরে বেরোচ্ছি আমাদের সানলাইট এর জন্যে যে ড্যামেজ হচ্ছে রেগুলার স্কিনটা দিন সেটাকে প্রোটেক্ট করার জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট টা দরকার বা স্কিনের রিপেয়ার এর জন্যে উপরের যে লেয়ার আছে এপিডার্মিস, ডার্মিস সেটার জন্য ভিটামিন এ এই ধরনের যে খাবারগুলো সেগুলো কিন্তু আমাদের ডায়েটে ইনক্লুড করতে হবে। তাহলেই স্কিন ঠিক থাকে। মানে জলটা তো সবথেকে বেশি দরকার। আচ্ছা। কারণ স্কিনটা হাইড্রেটেড থাকবে, ভিতরটা ক্লিন থাকবে, লিভারটা ঠিক থাকবে তাহলেই কিন্তু ভিতরটা ঠিক থাকলে স্কিনটা আপনা আপনি গ্লো করবে। জলটা আমি শুনেছি যে জলটা যত বেশি খাওয়া যায় তত জলটা বেশি খাওয়া যাবে না। আচ্ছা। দেখেই আছে ৪ লিটার ৫ লিটার জল খায়। খুব ভুল। ওকে। একদমই ভুল এবং সেক্ষেত্রে আরো প্রবলেমটা বেশি হয়। আচ্ছা। জলটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী খাওয়া উচিত। আমি মোটামুটি বলছি একজন অ্যাডাল্টের ২.৫ থেকে ৩ লিটার খাওয়া উচিত। এটা ডিপেন্ড করে। কেউ হচ্ছে হাই ইনটেনসিটি এক্সারসাইজ করছে, তার প্রচুর সোয়েটিং হচ্ছে, কেউ স্পোর্টস এর সাথে যুক্ত আছে, তার সোয়েটিং রেটটা অনেক হাই। তো সেক্ষেত্রে কিছুটা রিকোয়ারমেন্ট বাড়ে। বাট অন অ্যান এভারেজ ২.৫ থেকে ৩ লিটার খাওয়া উচিত। এবার কেউ যদি বেশি খায়, তার তো এই যে ওয়াটার সলিউবল বা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস গুলো ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছে। বডি থেকে তো বেরিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের কিডনির উপর এক্সট্রা প্রেশার পড়ছে। সেটার কিন্তু আবার একটা খারাপ ইফেক্ট আছে। তাই কোনো জিনিস এক্সেসটাও ভালো না। আমি অনেককেই দেখেছি। আমি বলি যে, "জল খান তো?" "হ্যাঁ, আমি ৪ লিটার ৫ লিটার জল খাই।" সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই ধরনের ভিটামিন, মিনারেলস এর তার ঘাটতি হচ্ছে। সে বুঝতেই পারছে না জিনিসটা হচ্ছে কোথা থেকে। এক্সেস ওয়াটার ইনটেক এর জন্য এটা হতে পারে। ওকে। তার মানে বেশি জল খাওয়াই শিখবে। কোনো কিছুই ভালো না। ৩ লিটার অ্যাডাল্টের জন্য এনাফ ঠিক, সারাদিনে। একদম। ঠিক আছে। আ নতুন দম্পতি বা যারা বিয়েতে পার্টিসিপেট করে ধরুন কারো আত্মীয়স্বজনের বিয়ে আছে, কারো দাদার বিয়ে, কারো বোনের বিয়ে হোয়াটএভার। তারা যাতে মোটা না হয়ে যায় তার জন্য কি ডিসিপ্লিন করা উচিত ডায়েটিং এর জন্য? যদি আপনার মনে হয় যে কেউ পরিচিত পরিজনের বিয়ে আছে, ওই বললাম ১ম এই যে কিছু একটা সামনে রেখে আমাদের মনে হয় যে মোটিভেশনটা বেশি এক্সাক্টলি। মানে হয়তো আমি মনে হচ্ছে আমার ওজন বাড়ছে, আমার নিজের খুব কষ্ট হচ্ছে। কিন্তু তাও ইচ্ছে করছে না। ধুর কি হবে ডায়েট করে আর এক্সারসাইজ করে। কিন্তু যখনই দেখব আচ্ছা আমার দিদির বিয়ে, বোনের বিয়ে আছে তখনই মনে হয় না এবার তাড়াহুড়ো করে কিছু একটা করতে হবে। এই তাড়াহুড়ো করে কিছু হয় না। আপনাকে ২-৩ মাস সময় নিতে মিনিমাম আমি একটা বলছি। বাট অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই প্ল্যান করতে হবে। তো এত কিছু কথা বললে লোকজন বোর হবে। সো বেসিক পয়েন্টে আসি যেগুলো করলে একদম আ রেজাল্ট আপনাকে পেতে হেল্প করবে সেটা হচ্ছে ১ম এই যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ে খাওয়া। যেটা মানে ওয়েট লস এর ক্ষেত্রে ১ম জিনিস আপনি একটা পার্টিকুলার টাইম ফলো করলেন। এই সময় ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য একটা প্রপার টাইম মেইনটেইন করতে হবে। 2nd হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট যেটার মধ্যে শুধু ওই ভাত রুটি বাদ দিয়ে তাড়াহুড়ো করে ওয়েট কমাতে যাবেন না। যেটা স্কিনে ইফেক্ট করবে, অন্য প্রবলেম ডেকে আনবে। কোয়ান্টিটিটাকে মেইনটেইন করুন। পোরশনটাকে কন্ট্রোল করুন। অবশ্যই আপনি হয়তো কার্বোহাইড্রেটটাকে কম কম করলেন এবং তার সাথে বিভিন্ন ধরনের মানে আ হাই ফাইবার যুক্ত যে কার্বোহাইড্রেট গুলো সবজি, স্যালাড, ফল, প্রোটিনটা ইনক্লুড করতে হবে। প্রোটিন যদি আপনি ওয়েট কমাতে গিয়ে কম করিয়ে দেন, তাহলে কি হবে আমাদের খিদেটা আরো বেড়ে যাবে। তখনই আবার মনে হবে যে ডায়েটে ব্রেক করে বিকেলবেলা মনে হলো প্রচুর খিদে পাচ্ছে, উল্টোপাল্টা খেয়ে নিলাম। পুরো একদম সারাদিনের ডায়েট নষ্ট। এইভাবে আপনি ২-৩ মাসে ওই দাদার বিয়ে, দিদির বিয়ে যাই থাকুক ওজন কমাতে পারবেন না। ১ম এ হচ্ছে নিজেকে প্ল্যান করতে হবে। আমি সময়ে খাবো, সময়ে ঘুমোতে যাবো। রেগুলার আমাকে একটা অ্যাক্টিভ মোড এ থাকতে হবে। আমি সকালবেলা গিয়ে ১ ঘন্টা জিম করলাম, সারাদিন বসে থাকলাম, অফিসে বসে কাজ করছি, কিচ্ছু হবে না। আপনি সারাদিন কতটা অ্যাক্টিভ মোড এ আছেন সেটা ইম্পোর্টেন্ট। এভরি ১ ঘন্টা ১.৫ ঘন্টা ছাড়া একটু হাঁটাচলা করুন। জল খান আর হেলথি ইটিং করুন। বাইরের খাবারগুলো যতটা পারবেন একটু এভয়েড করুন।
চিনি জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস এগুলোকে কাট করুন। দেখবেন আপনি আরামসে ৪-৫ কেজি ওজন এমনিই কমিয়ে ফেলবেন। এইটুকু যদি করতে পারেন। বাকিটা তো কাস্টমাইজড ডায়েট প্ল্যান। বাট এইটুকু যদি প্ল্যান করি আমরা ৪-৫ কেজি ওজন কমানো খুব একটা ব্যাপার নয়। আচ্ছা, বিয়ের পরে অনেক সময় দেখা যায় যে দুজনের হরমোনাল ইমব্যালেন্স এর ঘাটতি হয়। মানে ইমব্যালেন্স দেখা যায়। ডায়েট কিভাবে হেল্প করবে সেটাকে? হরমোনাল ইমব্যালেন্স এর ব্যাপারটা যে বিয়ের পরের সাথেই সবসময় যুক্ত তা না, সেটা যেকোনো সময় হতে পারে। হ্যাঁ, অনেকে বলে যে বিয়ের পর মোটা হয়ে যাচ্ছি এবং সেক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স। যে সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। কারণ তাদের একটা আ মানে যেহেতু রুটিন চেঞ্জ হয়। অনেক সময় যে রুটিনে সে চলতো, যে সময়ে সে খাওয়া-দাওয়া করত, যে সময়ে সে ঘুম থেকে উঠতো, সেই রুটিনটা হয়তো অনেক সময় গিয়ে বিয়ের পর চেঞ্জ হয়ে যাচ্ছে। তার হয়তো খাবারের সময় অনেক লেট হয়ে যাচ্ছে। হয়তো সে বিয়ের আগে ৭ টায় ডিনার করে নিত নিজের মতো। কিন্তু বিয়ের পর গিয়ে ১০টা-১১টার আগে ইচ্ছে থাকলেও ডিনার করতে পারছে না। ঘুমোতে লেট হচ্ছে। এই যে রুটিনের চেঞ্জ হয়, সেই রুটিনে যখনই চেঞ্জ হচ্ছে, তখনই আমাদের হরমোনগুলো তো রিলিজ হওয়ার একটা সময় আছে। যে সময় রিলিজ হওয়ার কথা সেই সময় আপনি ঘুমোচ্ছেন। যে সময়ে খাওয়ার কথা বা ডাইজেস্টিভ এনজাইম গুলো রিলিজ হওয়ার কথা সেই জায়গায় আপনার খাওয়া হচ্ছে না। এই যে পুরো ব্যাপারটা গন্ডগোল হচ্ছে সেখান থেকেই কিন্তু একটা মানে ওভারওয়েট বেসিক্যালি একটা আ বলা যায় বাই প্রোডাক্ট বা একটা জিনিসের রেজাল্ট। আপনার ভিতরে যখন প্রবলেম হচ্ছে তখন সেখান থেকে আস্তে, আস্তে বডিতে এক্সট্রা ফ্যাট ডিপোজিট হচ্ছে। তো এই যে হরমোনের প্রবলেমগুলো হয় যদি কোনো কারণে হয়, তার কারণ হচ্ছে এটা। আর যখন আমরা কারণটা জানতে পারছি তখন সেটাকে ঠিক করাটাও আমাদের হাতে। আমি বুঝতে পারছি যে বিয়ের পর আমার এই রুটিনে চেঞ্জ হওয়ার জন্যে আমার হরমোনাল প্রবলেম আসে। তো এই রুটিনটাকে আগে চেঞ্জ করতে হবে। কারণ আমাদের প্রায়োরিটি দিতে হবে আমাদের হেলথের উপর। আমি যদি সুস্থ না থাকি বিয়ের পর বাকি জনদের কিভাবে সুস্থ রাখবো? তবুও যদি আপনি যেটা হুম, বলছেন যে ৭ টার সময় খেতেও সেটা পারছেন তো ১০টা অনেক সময়ই সেটা সম্ভব। হচ্ছে না। হ্যাঁ। তো সেইখানে ডায়েটের মধ্যে কি ইনক্লুড করা যেতে পারে যেখানে আমি ৭ টায় ডিনার করতে যে সবসময় বলছি তা না। সবার পক্ষেই সম্ভব হয় না। কিন্তু এর মানে এটা না ৭ টার জায়গায় আমি ১১ টার সময় ডিনার করব। আমি অন্তত একটা মিনিমাম একটা ঠিকঠাক ডিনার টাইম মেইনটেইন করব। যদি মনে হয় সেটাও পসিবল হচ্ছে না, তখন আমাকে ইভনিং এ যে খাবারটা খাচ্ছি সেটাকে পেট ভর্তি খাবার করতে হবে এবং ডিনারটাকে ভীষণ লো কার্বোহাইড্রেট বা একটা কিছু হালকা একটু স্যালাড বা একটু ফ্রুটস খেতে পারি বা একটুখানি দই, রায়তা এরকম টাইপের একটু হালকা কিছু খাবার খেতে পারি। কিন্তু মেইন হেভি ডিনার আমাকে 7 পিএম, 8 পিএম মেক্সিমাম কমপ্লিট করে নেওয়া বেটার। আমি সারাদিনে বিয়ের পর যদি মনে হয় আমার মানে একদমই আমার অ্যাক্টিভিটি লেভেল 0 হয়ে গেছে। আমার বাইরে বেরোনো নেই, হাঁটাচলা নেই, বন্ধ হয়ে গেছে। সেটা আপনি সারাদিনের কাজের ব্যস্ততার মধ্যে অর্গানাইজড হন। নিজের জন্য সময়টা বের করুন। আপনি কোন সময় এক্সারসাইজ করবেন বা এক্সারসাইজ যদি করার সময় নাও হয়, সারাদিন বাড়িতে প্রচুর কাজ থাকে। সেটার মধ্যে নিজেকে এনগেজ করুন, অ্যাক্টিভিটি লেভেলটাকে বাড়ান। বা বাইরে বেরিয়ে হাঁটাচলা করুন। এই যে ছোট, ছোট চেঞ্জেস গুলো দেখতে হবে। যদি মনে হয় আপনি যেখানে আছেন আপনার ম্যারেজ সেখানে প্রচুর অয়েলি খাবার বা প্রচুর মিষ্টি খাওয়ার টেনডেন্সি আছে, সেখান থেকে নিজেকে আপনাকে সরিয়ে আনতে হবে। বা খেলেও আপনাকে একটু ভেঙে খেতে হবে। হতেই পারে লোকজন ইনসিস্ট করছে কিন্তু প্রবলেমটা বুঝতে হবে আপনার, অন্যদের নয়। তাই নিজের যদি প্রবলেমটা আপনি বুঝে যান এটার কারণে হচ্ছে, আপনাকে নিজেকেই খুব সচেতনভাবে সেখান থেকে কিন্তু আস্তে, আস্তে মডিফিকেশন করতে হবে। ইন্ডিয়া ডায়াবেটিসের মানে ক্যাপিটাল। সো ডায়াবেটিস নিয়ে বা আমরা সুগার নিয়ে প্রচুর কথা বলেছি এর আগেও। তো নতুন করে বলার নেই। কিন্তু আমি অলওয়েজ সবাইকে বলি, মানে যতটুকু আমারও সম্ভব হয় সবাইকে বলি যে চিনিটাকে এভয়েড করতে। ইনফ্যাক্ট আমার কলিগরা যখন দুধ চা খাচ্ছে বসে আমি বলি যে, "এভয়েড কর। ইউ শুড এভয়েড দুধ চা বা চা দিয়ে চিনি দিয়ে চা। মানে চা যেখানে চিনি থাকবে না বা একদম কম চিনি মানে যাতে ভালো লাগে না, সেটা আই থিংক করাটা।" এটা জানো তো একটা ওই অ্যাডিকশন এর মতো। তুমি যদি ওই চিনি দিয়ে চা খাও, তোমার ওটা ওই মনে হবে চিনি ছাড়া ভালো লাগছে না। কিন্তু তুমি যদি একবার শুরু করে দাও না, হ্যাঁ। তুমি আর চিনি দিয়ে চা খেতে পারবে না। এক্সাক্টলি, এক্সাক্টলি। চিনি ছাড়া চা খেলে চায়ের মানে যারা টি লাভার আমি এটা বলতে পারছি কারণ আমি নিজেই ভীষণ চা কফি থেকে বেরোতে পারি না। মানে এতটাই ভালোবাসি। তো ওই যে চায়ের ফ্লেভার বা কফির ফ্লেভার কিন্তু ঠিকঠাক পাওয়া যায়। এটা আমি আউট অফ ডায়েট একটা কথা বললাম। কিন্তু সত্যিই তাই চিনিটা আমাদের জন্য ভীষণ ক্ষতিকর। আপনি ওয়েট লস করুন, ওয়েট গেইন করুন, আপনার যেকোনো প্রবলেম থাকুক, যাই থাকুক না কেন বা কিছু না থাকলেও চিনিটাকে বন্ধ করুন। একদম। এবার আমি আরেকটা মারাত্মক জিনিস আপনাকে আমি শেয়ার করি। আমারও মানে কিছু ফেলো কলিগস রয়েছে বলতে পারুন, এক্স কলিগস রয়েছে বা আমার কিছু ফ্রেন্ডস রয়েছে। বিরিয়ানি খেলাম আমরা। বিরিয়ানি খেলাম, ওভার ইটিং হয়ে গেল। হজম করতে হবে তো। আমরা কোল্ড ড্রিংকস খাচ্ছি। আর সেটা দেখে আমি ভয় পাচ্ছি লিটারেলি। মানে একদম। এটা তো আরো মারাত্মক জিনিস। এটা তো ভীষণ অ্যাডিকশন। মানে কোল্ড ড্রিংকস যদি যারা খেতে শুরু করে না, তারা দেখবেন যে মানে মনে হবে আবার খাই, আবার খাই, রোজ খাই।
এক সপ্তাহ ছাড়া, ছাড়া খায়। এটা থেকে বেরোতে পারে না। এগুলোর জিনিসগুলোই এরকম। মানে আম এটার থেকে বেরোনো খুব আমি মুশকিল। প্রাউডলি বলতে পারি আমি ১.৫ থেকে ২ বছর হয়ে গেছে আমি কোল্ড ড্রিংকস এ হাত দিইনি। যারা ছাড়বে তাদের আর ভালোই লাগবে। আমি ১.৫ থেকে ২ বছর হয়ে গেছে আমি কোল্ড ড্রিংকস এ হাত দিইনি এবং চায়ে আমি চিনি দিয়ে খাই না। র চা আমি খাই। একদম মানে ২ টো কি ৩ টে দানা হতে পারে হয়তো একদম। আর কফি খেলে তো আমি উইথআউট সুগার খাই। একবার যদি অভ্যাস করা যায় এটা থেকে বেরোনো খুব একটা ইনফ্যাক্ট ব্যাপার। চা, কফি খুব একটা ভালো খাইও না। মানে আমি আচ্ছা। আমি আমি ওর আসক্তিই নই। হুম। কিন্তু যখনই খাই তখন একদম চিনি ছাড়া র চা খাই। আমার দুধ চা একদমই ভালো লাগে না। তো দুধ চা আমিও সবাইকেই বারণ করি দুধ চা থেকে একটুখানি এভয়েড করতে। দুধ চা ইস এ সারাদিনে হয়তো একবার খাওয়া যায় ডাবল টোন মিল্ক এবং সেক্ষেত্রে চায়ের প্রিপারেশনটা এমন করতে হবে যে দুধটাকে আমরা আলাদাভাবে ফোটাবো আর চাটাকে আলাদাভাবে প্রিপেয়ার কোথায় করবো। পাবেন? দেন এই অফিসের মধ্যে হ্যাঁ, তা ওটা ওই ডিপগুলো আবার ইউজ হয়। এবার অনেকে বলে যে আমি যেটা দেখেছি আমি তো চিনি খাই না, আমি ব্রাউন সুগার ইউজ করি। আমি তো চিনি খাই না, আমি জ্যাগেরি ইউজ করি। কি ট্রেন্ড আমি বুঝতে পারি না। সেম ক্যালোরি বা ক্ষতিটা সেম করছে। যেটুকু মানে মিনারেলস থাকে ভীষণ কম অ্যামাউন্টে আমি ওইটুকুর জন্য সোজা লাঞ্চ হচ্ছিলাম ঘুরিয়ে লাঞ্চ হচ্ছি। ওইটুকুর জন্য আমাকে ওই আ দ্যা ব্রাউন সুগার বা এইসব খাওয়া একমাত্র অল্টারনেট বলতে পারি স্টিভিয়া বলে একটা পাউডার রাইট। লিকুইড পাওয়া যায়। যেটা অনেকে আমি ডায়াবেটিক পেশেন্টদের বলি যদি সম্ভব হয় বাড়িতে গাছ সব বসেও জায়গায় খাওয়াতে পাওয়া যায়। হ্যাঁ, সব জায়গায় স্টিভিয়া পাউডার ফর্মে পাওয়া যায়। একটু অথেন্টিক কোম্পানি যদি আমরা কিনি মেডিসিন আমি আগেরবার একবার একটা ডায়েটের হুম, ইসে করেছিলাম। সেখানে একজন বাংলাদেশ থেকে লিখেছিল, "ম্যাডাম আমাদের এখানে বাংলাদেশে পাওয়া যায় না স্টিভিয়া।" তো মেবি হয়তো হতে পারে। আচ্ছা, আচ্ছা তো হতে একটা কমেন্ট এসেছিল আমার কাছে। হ্যাঁ। এনিওয়ে আ নেক্সট কোয়েশ্চেন আমি যাচ্ছি। আম আমরা সকালবেলা উঠলে একটা টিফিন খাওয়ার একটা চল আছে। বাঙালিরা একটুখানি খুব অ্যা আনহেলথি টিফিন খেতে খুব ভালোবাসে। আর লুচি তরকারি, হ্যাঁ? রুটি তরকারি, রুটি দিয়ে চা, রুটি দিয়ে দুধ। তো আপনি কি সাজেস্ট করেন বাচ্চাদেরকে টিফিন যদি দিতে হয়, কি টিফিন দিলে হেলদি থাকে এবং পেট ভরবে এবং সুস্থ থাকবে? ১ম এ ব্রেকফাস্টের ব্যাপারটা যেটা বলি, আম একটা ব্যাপার হচ্ছে আনহেলথি তো বটেই। আরেকটা যেটা হচ্ছে সময়ে খাওয়া। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির মহিলাদের দেখি সময়ে ব্রেকফাস্টই হয় না। মানে সবার খাওয়ার ব্যবস্থা করতে গিয়ে নিজের জলখাবারটা সময় হয়ে যায় ১০টা ১১টা মানে একদম লাঞ্চের কাছাকাছি সময় চলে যায়। আবার কিছু টিনেজদের দেখি ঘুম থেকে উঠলোই হয়তো ৯টা ১০টার সময়, উঠে ওই একেবারে লাঞ্চ করল। ব্রেকফাস্ট করছে না। কিন্তু ব্রেকফাস্ট আমাদের একটা ভীষণ ইম্পোর্টেন্ট মিল। মানে আমাদের যে সারাদিন ফাস্টিং থাকার পর ব্রেক হচ্ছে ব্রেকফাস্ট এবং সেটা হতে হবে একটা হেলথি মিল। যেটা আমাদের সারাদিনের এনার্জিটাকে প্রোভাইড করবে এবং এটা একটা কমপ্লিট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিয়ে একটা কমপ্লিট মিল হবে। সকালে ঘুম থেকে উঠেই ১ম এ চা আর ওই ব্রেকফাস্ট একসাথে নিয়ে বসবো না। চায়ের সাথে কখনোই আমরা ওই খাবারটি খাবো না ১ম কথা। বা সকালবেলা ঘুম থেকে উঠেই ১ম এ চা খাবো না। একদম এই আ সবুজ ঘাস, ঘুম থেকে উঠলাম, তার উপর গিয়ে পড়লো একটি গরম চা। ব্যাপারটা এইরকম হবে। ওইটা একদমই করবেন না। ব্রেকফাস্ট করুন। ব্রেকফাস্ট করার ৪০ মিনিট পরে দরকার হলে আপনার চা খাওয়ার হ্যাবিট থাকলে আপনি চা খেতে পারেন। ব্রেকফাস্টে যেটা বলছিলাম যে একটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের একটা কম্বিনেশন থাকবে। এবার সবসময় সেটা হোমমেড আমি প্রেফার করব। আ সেটা রুটি তরকারির কথা তুমি বলছিলে, রুটি তরকারি হতেই পারে। কোনো খারাপ কিছু নয়। কিন্তু ওর সাথে অবশ্যই চা নেবে না। রুটি হাতে গড়া আমাদের একদম খুব ভালো একটি ব্রেকফাস্ট। এছাড়া চিড়ে, পোহা বা দই, চিড়ে, কলা এইভাবে আমরা খেতে পারি। যাতে হাতে সময় নেই অত পোহা-টোহা বানানো। দই, চিড়ে, কলা খেতে পারি। বা আমরা সুজির উপমা করে খেতে পারি। এখন তো ভীষণ ওই চিল্লা বা এগুলো যেগুলো এক কথায় গোলা রুটি বলা হয় সেটা হয়তো ময়দা খেলাম না। কিন্তু আমরা সুজি দিয়ে বা বেসন দিয়ে বা ওটস দিয়ে ওই ধরনের চিল্লা বানিয়ে খেতে পারি। বিভিন্ন ধরনের অপশন আছে। এবারে যারা প্রচন্ড ওয়ার্কিং বা প্রচুর তাড়াহুড়োর মধ্যে সকালবেলায় বেরিয়ে যেতে হয় তাদের বেলা এত কি করে করব? এত করার তো সময় নেই। আমাদের জন্য এই মুসলি আর ওটসই ঠিক আছে। কিন্তু এই প্যাকেটের খাবারগুলো দীর্ঘদিন ইউজ করাও ঠিক নয়। আপনি সকালে যদি মনে হয় যে এগুলো সময় হচ্ছে না। তবে ওটসটা কম্পারেটিভলি ভালো এই মুসলির থেকে। ওতে প্রচুর অ্যাডেড সুগার থাকে। ওটসটা আ কম্পারেটিভলি ভালো। ওটসটা যদি আমরা রোলড ওটস কিনি এবং সেটা যদি আমরা আগের দিন রাতে দই বা দুধে একটু ভিজিয়ে রাখি বা আমরা চিড়েও ভিজিয়ে রাখতে পারি। সেগুলো উপর একটু হয়তো ফ্রুটস বা কিছু বাদাম-টাদাম ছড়িয়ে খাই। সেটা তো খুব চটজলদি হয়। বা আমরা হয়তো একটু দুধ বা ফল দিয়ে একটা স্মুথি করে নিলাম। সেটাও যারা খুব চটজলদির মধ্যে থাকেন সেগুলো খেতে পারেন। ডিম সেদ্ধ আছে, তার সাথে একটু রুটি, সবজি। এই যে একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব নিয়ে একটা কম্বিনেশন হচ্ছে, এটা কিন্তু খুব দরকার আমাদের সকালের জলখাবারে। যেটা আমাদের সারাদিনটাকে ভীষণ ভালো রাখে, হেলথি রাখে, একদম গুড স্টার্ট যাকে বলা হয়। আর বাচ্চাদের টিফিন যেটা বলছো, সেটা তো খুবই আমাদের মাথা খাটিয়ে আ মানে প্ল্যান করা উচিত। আমাদের মতো সব মায়েদের এটা খুব চিন্তা থাকে বাচ্চাদের টিফিনের ব্যাপার। কারণ এটা একটা খুব এনগেজিং টাইম।
মানে ফিজিক্যাল এবং মেন্টাল তাদের সেই সময় ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই সময় আমি দেখেছি অনেক বাচ্চা মায়েরা টিফিনে হচ্ছে এই রেগুলার কেক, বিস্কিট, ব্রেড, জ্যাম দিয়ে যাচ্ছে। এই যে হাই সুগারি খাবার, এরা কিন্তু তাদের খিদেটাকে নষ্ট করে দেয়। তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইফেক্ট ফেলে। আমাদের আম এমন প্ল্যান করতে হবে যেটা থেকে সে পুষ্টিটা পাচ্ছে। দিনের বেশিরভাগ সময় সে স্কুলে থাকছে। তো সে যদি ঠিকঠাক পুষ্টি না পায়, তার পড়াশোনায় কনসেন্ট্রেশন থাকবে না। তার ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওই পোহা দিতে পারি, উপমা দিতে পারি। অবশ্যই একটা করে ফল দিয়ে দেবো, গোটা ফল, কাটা ফল নয়। কাটা ফল দিলেই ওটা নষ্ট হচ্ছে নিউট্রিশনটা। তো গোটা ফল দিলাম, পোহা দিলাম, পরোটা দিলাম, রুটি দিলাম। সেটাকে বিভিন্নভাবে দিতে পারি। আমরা রুটি নুডলস বানিয়ে দিতে পারি। আমরা র‍্যাপ করে দিতে পারি। কিন্তু রেগুলার জ্যাম, ব্রেড এগুলো দেয়া যাবে না বা খুব বেশি ওই লেটুস, শসা, টমেটো দিয়ে প্রচুর ভর্তি করে দিলাম। সেটাও অনেক সময় গ্যাস ফর্ম করতে পারে। প্রচুর স্টার্চি খাবার দিলাম। সেক্ষেত্রে হচ্ছে ঘুম পেতে পারে। প্রচুর লিকুইড খাবার দিলাম, সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে। তো আমাদের এমন দিতে হবে যেখানে প্রোটিনও থাকছে বা কার্বোহাইড্রেটও থাকছে। মানে ওই ডিম বা পনির বা ডাল এই টাইপের কিছু প্রোটিন নিলাম। তার সাথে আমরা হয়তো আটা, বেসন, ওটস এই ধরনের সুজি, চিড়ে এই ধরনের কিছু নিলাম। নিয়ে এটাকে কম্বাইন করে একটা মিল তৈরি করলাম এবং তার সাথে একটা ফল দিলাম। বুঝতে পারলাম। এইভাবে আমরা প্ল্যান করতে পারি। আচ্ছা। প্রচুর বৃষ্টি হচ্ছে, সব জায়গায় জল-ফল জমে গেছে, প্রচুর ইলিশও উঠেছে। হ্যাঁ? আম একটা সুস্থ মানুষের আ অপিস ইলিশ বা কত গ্রাম ইলিশ খাওয়া উচিত? বিকজ ইলিশ উঠছে আর আমরা প্রচুর ইলিশ খাই। মানে বাড়িতে আসলে ২-৩ পিস খেতেই হয়। ওটাকে রাখা যায় না। কারণ বছরে একবারই তো আসে একটা সিজনে। এই ইলিশ একটা জিনিস মাছটা হ্যাঁ, খাওয়া যায়। এই একটা জিনিস। আরেকটা হচ্ছে যে হার্ট পেশেন্ট হুম, যারা রয়েছেন তারা কি ইলিশ খেতে পারেন? কারণ ইলিশ আই থিংক হাই প্রোটিন। হুম। আপনি আপনার প্রোটিনের সাথে প্রবলেম না। কিন্তু ফ্যাটি মাছ বলতে পারি। মানে এর মধ্যে ফ্যাটের কনটেন্ট ইলিশ মাছ ভাজলেই আমরা দেখি প্রচুর তেল বেরোয়। সো ডেফিনিটলি ফ্যাটের কনটেন্ট টা হাই থাকে। বাট ডেফিনিটলি খাওয়াও যায়। মডারেশন ইস দ্য কি। আমি যেটা বলব সিজনে এই সময়ই পাওয়া যায়। টেস্টি মাছ, মাছের রাজা এটাকে না বলা যায় না। এবং ইলিশ মাছের যে ফ্যাটটা আছে সেটা কিন্তু গুড ফ্যাট। কিন্তু ফ্যাটের কনটেন্ট টা যেহেতু হাই আছে আমরা কিন্তু প্রচুর খাবো না। যারা হার্টের পেশেন্ট বা তারা হয়তো সপ্তাহে ১ থেকে ২ টো খেলো বা সপ্তাহে ১ থেকে ২ টো সপ্তাহে হ্যাঁ, ২ থেকে ৩ দিন মানে রেগুলার একটা করেই খাবে। মানে রেগুলার ২ টো ৩ টে করে খাবে না। আর যারা কোনো কিছু সমস্যা নেই বা তাদের ব্লাড টেস্ট করে দেখেছে কাছাকাছিও কোনো ব্যাপার নেই, কোলেস্টেরল বা লিভারের ব্যাপার সবকিছু ঠিক আছে। তারা হয়তো সপ্তাহে ৪ থেকে ৫ দিন একটা করেই খাবে। কিন্তু এক্সেস খেলেই যেকোনো জিনিসের সমস্যা হয়। আদারওয়াইজ ইলিশ মাছের প্রোটিন বলো, ফ্যাট যেটা বললাম গুড ফ্যাট, বিভিন্ন ধরনের কিছু মিনারেলস আছে যেটা ক্যালসিয়াম এগুলো আমাদের জন্যে ভালো। ওভারঅল ভালো। আমরা দোষ দেব না। ইলিশ মাছ টেস্টের সাথে হেলথিও। কিন্তু ওভার ইট নট বেশি খেলে কি হতে পারে বেশি। প্রবলেম? যেহেতু এক্সেস ফ্যাট আমি যদি বডিতে সে যত ভালোই ফ্যাট হোক না কেন, মানে যেকোনো ভালো জিনিসই যদি আমি বেশি করে খাই, ফ্যাটের কনটেন্ট ও যদি বেশি যাচ্ছে আর আমার কোনো সেটা বার্ন হচ্ছে না, তো সেটা তো আল্টিমেটলি বডিতে ডিপোজিট হবে। আমার হার্টে গিয়ে আর্টারিতে গিয়ে ডিপোজিট হবে। বুঝতে তো সেক্ষেত্রে প্রবলেম গুলোকে ডেকে আনবে। বেশি কেউ খাবেও না আই থিংক যা দাম পড়েছে বেশি কেউ খাবে না। ম্যাডাম হুম, সরি। অনেকের দেখেছি মেয়ের নখ বড় করছে আর ভেঙে যাচ্ছে। নোক হ্যাঁ। হ্যাঁ, অনেক মেয়ে আমার মাঝে আমার বোনেরও দেখেছি প্রচন্ড দুঃখ, নোক কষ্ট এতদিন বাড়ালাম। এটা কেন হয়? দেখো অনেকের প্রচুর বাড়ালো ভেঙে গেলে অন্য ব্যাপার। কিন্তু অনেকেরই টেনডেন্সি থাকে নখ একদম বাড়তে চায় না বা ভাঙা হয় বা বাড়লেও ভেঙে যায়। এটা বেসিক্যালি প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য হয়। আবার অনেক সময় আমরা নখ দেখে বুঝতে পারি কিছু জিনিসের ডেফিসিয়েন্সি হয়। যেমন ধরো অনেক সময় নখে দেখা যায় হোয়াইট স্পটস আছে। কারো দেখা যায় ক্লাব নোলস যেমন বলা আমার আছে হয়। নখের মধ্যে হোয়াইট হ্যাঁ, ওগুলো জিঙ্কের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। তারপর হচ্ছে ক্লাব নোলস দেখা যায় বা মানে স্পুনের মতো শেপে নেইলস গুলো আয়রনের ডেফিসিয়েন্সি। এগুলো কিছু ডেফিসিয়েন্সি সিম্পটমস গুলোর হিসেবে এই নখগুলো দেখা যায়। এবং সেক্ষেত্রে আমরা সেটা টেস্ট করি, সেটা কনফার্ম হই এবং সেই অনুযায়ী আমি ডায়েট করব। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমি বুঝলাম যে আমার এটা ডেফিসিয়েন্সির জন্য এটা হচ্ছে বা আমার প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য আমার নখ ভাঙছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়। বায়োটিন ডেফিসিয়েন্সি বা এগুলোর জন্য হচ্ছে। কিন্তু আমি যে খাচ্ছি প্রোটিনটা সেটা যাচ্ছে কোথায়? সেটা কি বডিতে তার মানে অ্যাবসর্ব হচ্ছে না? তার মানে প্রবলেমটা হচ্ছে আমাদের গাট হেলথ এ। পুয়ার গাট হেলথ ডিউ টু আওয়ার পুয়ার লাইফস্টাইল বা আমাদের হেলথি খাওয়া-দাওয়া নয়, আমাদের স্ট্রেস, ঘুম ঠিকঠাক নেই, অ্যাক্টিভিটি লেভেল ঠিক নেই। সবকিছু নিয়েই তো লাইফস্টাইল। তো কোথাও একটা ঘাটতি রয়েছে যে কারণে আমরা প্রোটিন হয়তো নিচ্ছি ঠিকঠাক, কিন্তু সেটা বডিতে কাজে লাগছে না। বা আমরা বিভিন্ন ভিটামিন, জিঙ্ক, আ মা ক্যালসিয়াম সবকিছু নিচ্ছি কিন্তু সেটা বডিতে অ্যাবসর্ব হচ্ছে না। তখনই এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে।
ইদানিং পিসিওডি, পিসিওএস কমন ব্যাপার। হুম। ঘরে, ঘরে সবার। এটাকে ডায়েটের মাধ্যমে বা খাবারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা কি যায়? পিসিওএস এবং পিসিওডি হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আমাদের ১ম এ লাইফস্টাইল ঠিক করতে হবে। পিসিওএস বা পিসিওডি হলে একটা দেখা যায় ওয়েটটা বাড়ছে, আমরা ডক্টরের কাছে যাই, ডক্টর বলে কোনো রকমভাবে ওজনটা কমিয়ে আসুন। আমরা বাড়িতে এসে ভাবি যাই হোক করে নিই আমাকে ওজনটা কমিয়ে নেক্সট ভিজিটে ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু এটা করলে হবে না। আপনাকে বুঝতে হবে আপনার কারণটা হচ্ছে লাইফস্টাইলে প্রবলেম আছে। তো আজ থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ে খেতে হবে। একদম প্রপার টাইম মেইনটেইন করুন। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার এর একটা টাইম থাকে। সেই টাইমটা মেইনটেইন করুন। রেগুলার হাঁটাচলা বা যেকোনো অ্যাক্টিভিটি লেভেলটাকে একটু বাড়ান। 3rd হচ্ছে আপনার ঘুমোতে যাওয়ার সময়টাকে ফিক্স করুন। 4th হচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন সেখানে চিনি বা মিষ্টি জাতীয় খাবার বা প্রসেসড ফুড যেগুলো আমাদের হরমোনের ব্যালেন্সটাকে নষ্ট করে সেটাকে কাট করুন। এইটুকু যদি আপনি করতে পারেন আপনার হরমোন কিন্তু আস্তে, আস্তে ব্যালেন্স মানে ঠিকঠাকভাবে রিলিজ হতে শুরু করবে। পিসিওএস বা পিসিওডিতে যেটা হয় আমাদের অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যায় এবং বিভিন্ন হরমোন যেমন এফএসএইচ বা এলএইচ এগুলোর ব্যালেন্সে প্রবলেম আসে। তার ফলে যে আমাদের এগটা রিলিজ হয় বা যদি রিলিজ হয় না বা যদিও হয় সেটা ইম্যাচিউর বা পার্সিয়ালি ম্যাচিউর এবং এই যে এগস গুলো যেগুলো হচ্ছে না রিলিজ সেগুলোই ওই সিস্টের মতো মুক্ত মালার মতোই ওভারিতে গিয়ে জমা হচ্ছে এবং সিস্ট ডেভেলপ করছে এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সিম্পটমস ইরেগুলার পিরিয়ড হচ্ছে, কখনো ফেসিয়াল হেয়ার আসছে, মুড সুইং হচ্ছে, ওভারওয়েট হচ্ছে। তো এই সিম্পটমস গুলো যখনই আমরা দেখব তখনই আমাকে সচেতন হতে হবে এবং সারা জীবন ওই পিলস হরমোনাল পিলস বা মেটফর্মিন এর উপর ডিপেন্ডেন্ট হলে বা এটা কোনো সলিউশন নয়। আপনাকে কারণটাকে ঠিক করতে হবে। যেগুলো আমি বললাম এটা হচ্ছে খুব বেসিক মানে সলিউশন মানে আপনাকে ওটা ঠিক পিসিওএস বা পিসিওডি ঠিক করতে গেলে আমি যে পয়েন্ট গুলো বললাম এগুলোকে আগে ঠিক করতে হবে। এগুলো ঠিক করলে আপনার 50% কাজ হয়ে যাবে। বাকি 50% টা আপনাকে অবশ্যই একটা কাস্টমাইজড ডায়েট প্ল্যান একজন এক্সপার্ট এর আন্ডারে এসে নিলে আপনার বাকি জিনিসটা কিন্তু খুব আরামসে আপনি ম্যানেজ করতে পারবেন। রিভার্স করতে পারবেন। চিন্তা করার মতো এমন কিছু ব্যাপার নেই। এখন প্রচুর দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে কিন্তু এটাও নয় অনেকেই দেখেছি প্রচন্ড ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আমার হয়তো ফার্টিলিটি তে প্রবলেম আসছে, মুড সুইং হচ্ছে, প্রচন্ড মানে বিভিন্ন ধরনের সমস্যা। তো সেটা নিয়ে প্রচুর চিন্তা করলে তো সমস্যাটা বাড়বে। সো বেটার হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো ফলো করুন এবং বাকিটা একটা কাস্টমাইজড ব্যালেন্স ডায়েট ফলো করুন। তাহলে দেখবেন জিনিসটা রিভার্স হয়ে গেছে। আচ্ছা, আ ব যেই মহিলারা ধরুন আ কনসিভ করতে চাইছেন, হুম। প্ল্যানিং করছেন, তারা কিরকম ডায়েট নিতে পারে? মানে তাদের প্রিপারেশনটা কিরকম হতে পারে? ১ম এ তাকে চেক করতে হবে যে আমার ইন্টারনাল কোনো কিছু ডেফিসিয়েন্সি বা কোনো কিছু প্রবলেম নেই তো। একটা একটা হয়তো আমি ব্লাড টেস্ট করলাম। দেন দেখলাম আমার কোনো কিছু প্রবলেম নেই। একটা আমি ঠিকঠাক মানে আমার ডায়েটে প্রোটিনটা থাকবে, আয়রন এবং ফলিক অ্যাসিড এইগুলো রিচ সমৃদ্ধ খাবার। এগুলো আমরা জানি নরমাল বাড়িতে যে সমস্ত সবজি, ফল, পালং শাক আ বা বাদাম, আ গুড় আর ছোলা এই যে পিসিওএস, পিসিওডি নিয়ে কথা বললাম বা যারা এই ফার্টিলিটি নিয়ে প্রবলেম হচ্ছে তাদের এই যে পাটালি গুড় আমরা পেতাম তার সাথে ছোলা দেয়া থাকতো। এটা একটুখানি বেশ ভালো একটা কাজ করে। তার সাথে একটুখানি দারচিনি মিক্স করে এটা যদি আমরা অল্প একটু রেগুলার খাই, তো সেটাও কিন্তু আমাদের হরমোনটাকে ভালো মানে আমাদের আয়রনেরও একটা সাপোর্ট করছে প্লাস হরমোন ব্যালেন্স করতে হেল্প করে। এই ওভারঅল যদি একটা আমরা ঠিকঠাকভাবে খাওয়া-দাওয়া করি আর আয়রন রিচ সমৃদ্ধ খাবার, প্রোটিন রিচ সমৃদ্ধ খাবার, সমস্ত ধরনের খাবার খাই তাহলে আমাদের ফার্টিলিটি একটা স্মুথ ফার্টিলিটির দিকে আমরা এগোতে পারবো। খুব একটা ট্রাবল কিছু হবে না। কারণ আমি এই এবং কথা হেলথি প্রেগন্যান্সি যেটাকে বলা হয়। হ্যাঁ, এই কথাটা জিজ্ঞেস করলাম কারণ প্রচুর এমন হয় যে যারা দেখেছি যে আ কনসিভ করার চেষ্টা করছেন এবং মিসক্যারেজ হচ্ছে। সেটা ইন্টারনাল প্রবলেম দেখতে হবে। মানে কোনো হরমোনের তখন টেস্ট করাতে হবে। হরমোনের হয়তো ব্যালেন্স কোনোটা বেশি, কোনোটা কম আছে। এখন মানুষের লাইফে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক স্ট্রেস। এটা আমাদের হরমোনটাকে ভীষণ ডিস্টার্ব করে। আমাদের বিভিন্ন স্ট্রেস মানে একটু ছোটখাটো চিন্তা করছি সেটা নয়। এগুলো তো থাকেই সবার লাইফে। কিন্তু একটা দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি, ঘুম ঠিকঠাক হচ্ছে না, ওয়ার্ক লাইফে প্রচুর প্রেশার আছে। এইগুলোর ইফেক্ট হচ্ছে বেশি পড়ছে এবং মেয়েদের হরমোনের উপর সেটা খুব বেশিভাবে পড়ে। আচ্ছা, আপনি অনেকবার বলেছিলেন যে ফ্রুট খাওয়াটা খুব ভালো। আ র ফুড নিয়েও আমরা কথা বললাম। তো আ একটা সাধারণ মানুষের কতটা পরিমাণ ফ্রুট খাওয়াটা ঠিকঠাক? আমি দেখেছি প্রচুর লোকে মানে আমাদের অফিস পাড়ায় যখন আমরা যাই ৳৫০ ৳১০০ র ফ্রুট কিনে নিয়ে এসছে এবং এতগুলো ফ্রুট হয় জাস্ট। ঠিক আছে? একবারে খাচ্ছে। একবারে খাচ্ছে। মানে খাওয়ার পরে খাচ্ছে বেসিক্যালি। আমি দেখছি কেউ মানে ডায়েট করছে যে সে ডায়েটেই মানে লাঞ্চটাই ফ্রুট দিয়ে করছে। আবার অনেকে দেখছি যে অল্প
খাবার লাঞ্চ করছে, তারপর গিয়ে ফ্রুট কিনে এসছে ৳৫০ ৳১০০ হুম। নিয়ে পুরো কেটে দিচ্ছে এবং বিভিন্ন রকমের ফ্রুট ওর মধ্যে রয়েছে এবং সেটা খাচ্ছে। কতটা এটা হেল্পফুল না এটা এটা অন্যদিকে যাচ্ছে? প্রথমত ফ্রুট কোনো খাবারের রিপ্লেসমেন্ট হিসেবে যাবে না। মানে আপনার যে মেইন মিল লাঞ্চ যেটা বললেন, তার রিপ্লেসমেন্ট হিসেবে ফ্রুটস খাচ্ছে। সেটা কখনোই উচিত নয়। কারণ লাঞ্চ হচ্ছে যেখানে যেটা বারবার একই কথাই আসে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, একটা কম্বিনেশন মিল। সেখানে শুধু ফ্রুটস খাচ্ছি সেটা কখনোই হতে পারে না। সেকেন্ড হচ্ছে যেটা কাটা ফল বলছেন, যখনই কাটা ফল অনেকক্ষণ রেখে খাচ্ছি বা বাইরে থেকে কেটে দিচ্ছে সেখানে কিছুটা হলেও তার নিউট্রিশনাল ভ্যালু নষ্ট হচ্ছে। কাটা ফল অনেকক্ষণ না রেখে হয় ইনস্ট্যান্ট কেটে খান অথবা গোটা ধুয়ে একেবারে খান। আর পরিমাণ। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে একটা ব্যাপার। একটু আগেই বলছিলাম যে কোনো জিনিস এক্সেস ভালো নয়। আল্টিমেটলি ফ্রুটসে তো ফ্রুক্টোজই থাকে। তো যদি আমি সেই ফ্রুক্টোজটা বেশি পরিমাণে নিই সেটা ব্লাডে গ্লুকোজ হিসেবে রিলিজ হচ্ছে। আমাদের গ্লুকোজ এই যে ফ্রুটস একসাথে এতগুলো খাচ্ছে, ব্লাডে গ্লুকোজ লেভেল তো স্পাইক করবেই। কারণ ফ্রুটস এর সাথে আমরা যেটা বলছিলাম একটু কম্বিনেশন কিছু করছি না। শুধু ফ্রুটসই খাচ্ছি। তো এতগুলো ফ্রুটসে যখন ব্লাডে যাচ্ছে তখন গ্লুকোজ তো রিলিজ হবেই এবং স্পাইক করবে সেটা। তো সেটা কখনোই উচিত নয়। ফ্রুটস যদি খাওয়া হয় সারাদিনে আমরা হোল ফ্রুট আমি বলতে পারি ২ টো খান বা ৩ টে খান বা ফ্রুট স্যালাড হিসেবে যদি খান বা ইনস্ট্যান্ট কেটে একসাথে মিশিয়ে খান। আর যখনই ফ্রুটস খাবেন তখনই ওর সাথে কম্বাইন করুন। মানে হয় নাটস বা সিডস বা হয়তো ১ গ্লাস চিয়া সিডস খেলেন তার সাথে ফল খেলেন। বা এক বাটি ছোলা ভিজানো খেলেন, তার সাথে ফল খেলেন। বা আপনি হয়তো যেকোনো ধরনের প্রোটিন বা একটুখানি গ্রিল করা হয়তো পনির খেলেন, তার সাথে ফল খেলেন। এইভাবে আমরা কম্বাইন করতে পারি বা ফ্রুটস এর উপর একটুখানি দারচিনি পাউডার বা ফ্ল্যাক্স সিডস মিক্স করতে পারি। ফ্ল্যাক্স সিডস এ গুড ফ্যাটি অ্যাসিড থাকে বা গুড ফ্যাট থাকে যেটা ফ্রুক্টোজ এর রিলিজটাকে মানে গ্লুকোজ স্পাইকটাকে স্লো ডাউন করছে। এভাবে কম্বাইন করে খেতে পারি কিন্তু এক্সেসটা খাবো না। উল্টা আল্টিমেটলি কিন্তু আমাদের গ্লুকোজই ট্রান্সফার হচ্ছে। যদি আপনি আরো বেশি খেতে পারেন তো আ ফ্যাটি লিভারও হতে পারে। কারণ অনেকে ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুর ফল খায়। কিন্তু অতটা ফল খাওয়া উচিত নয়। ফ্যাটটাকে মানে আমাদের লিভারকে রেস্ট দিতে হবে। তার ওই সময় রেস্টিং সময়টাকে বেশি রাখতে হবে। তো প্রচুর ফল খেয়ে বা গ্লুকোজ বডিতে বাড়িয়ে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এইমাত্র আপনি বললেন যে ফ্যাটি অ্যাসিড হতে পারে বা সরি ফ্যাটি লিভার হতে পারে। আমি কিছুদিন আগে একটা রিলস দেখছিলাম। সেখানে আ দেখা দেখাচ্ছিল যে উইথআউট সুগার, উইথআউট আ মিল্ক যদি আমি কফি খাই, তাহলে ফ্যাটি লিভারের যে প্রবলেমটা হয়, সেটা অনেকটা কম হয়। মানে ওই ব্লাক কফি। ব্লাক কফি। এরকম কিছু ব্যাপার নেই। কোনো ড্রিংক বা কোনো কফি, কোনো চা এইসব ম্যাজিক টি, ম্যাজিক কফি এগুলো খেলে ওয়েট লস হয়, ফ্যাটি লিভার ঠিক হয়ে যায়, কোলেস্টেরল কমে যায়। এরকম কিছু হয় না। লিভার যখন আপনার বডিতে এক্সেস ফ্যাট জমছে বা আপনার শুধুমাত্র যে প্রচুর ফ্যাট খেলেই যে ফ্যাটি লিভার হয় এটাও ঠিক নয়। আপনার খুব সেডেন্টারি লাইফস্টাইল। তো সেক্ষেত্রে ফ্যাটি লিভারের কন্ডিশন গুলো আসছে। স্টেজ 1, স্টেজ 2 এইভাবে আসছে। তো আপনাকে হাঁটা এবং ক্লিন ইটিং এটা করতে হবে এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমি যেটা আমার ক্লায়েন্টদের বলি যে সবসময় খেয়ে গেলাম অল্প করে অনেকেই বলে অল্প করে বারে খাও। না ৪ টে মিল ফলো করো সারাদিনে এনাফ। কারণ লিভারকে এই সময় সে বেশি তার ক্ষমতা নেই সেই সময়। সে ডাইজেস্ট করবে। তার মেইন কাজই হচ্ছে লিভারের ডাইজেশন। সে অলরেডি উইক হয়ে আছে। তুমি যে কন্ডিশন এ এসেছো ফ্যাটি লিভার নিয়ে স্টেজ 2 বা স্টেজ 1 সে অত ডাইজেস্ট করার মতো তার ক্যাপাসিটি বা ক্ষমতা এখন নেই। তাকে একটু আ ওই জায়গাটা রিস্টোর করার জন্য তাকে সময় দিতে হবে। তুমি যদি তাকে সবসময় কাজে লাগাও যে এবার খাচ্ছি হজম করো। আবার কিছুক্ষণ পর আবার খাবার দিলে হজম করো। সেটা হবে না। তাকে একটু রেস্ট দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যে সময় খাবারটা দেব আ খুব মানে ফাইবার রিচ খাবার দেব এবং সব রকমই খাবার খাবো। এরকম ব্যাপার নয় যে চা, কফি ওই যে যেগুলো বললে ওইগুলো খাবো বা সিম্পল সুগার অবশ্যই আমি এভয়েড করব। রিসার্চ করতে দেখেছিলাম মানে ওই ChatGPT এখন হয় সেখানেই আচ্ছা, কিছু লেখা ছিল। এনিওয়ে হ্যাঁ। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি লাস্ট কোয়েশ্চেন আমার। সেখানে আ এমন একটা ফুডের নাম বলুন যেটা ম্যাজিক ফুড হতে পারে আপনার কাছে বা সবার কাছে যে সব সমস্যার সমাধান করে। উম ম্যাজিক ফুড বা সুপার ফুড যদি এরকম কিছু বলা হয়, তাহলে আমি একটা জিনিসের নাম নিতে পারি সেটা হচ্ছে মরিঙ্গা। মানে সজনে পাতা। যেটা আমাদের বাড়ির আনাচে-কানাচে হয়ে থাকে। কিন্তু যেহেতু ওই বলে না হাতের কাছে যে জিনিস থাকে সেই জিনিসের কদর কম, সেরকমই অনেকটা ব্যাপার। বেসিক্যালি সজনে পাতা এরকমই একটি আ পাতা বা এরকমই একটি খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশনাল বেনিফিটস আছে যেটা আমাদের হেলথের জন্যে ভালো। মানে কি নেই এক কথায় ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রোটিন আছে প্রচুর পরিমাণে।
এবং এটা আমাদের ডায়াবেটিসের জন্যে আমাদের যদি ব্যাড কোলেস্টেরল বেড়ে যায় সেটাকে লো করতে হেল্প করে, ফ্যাটি লিভারে হেল্প করে, ওয়েট কমাতে হেল্প করে, তার ইমিউনিটি যদি লো থাকে সেটা বাড়াতে হেল্প করে। সব দিক থেকে ভীষণ কারো যদি ওই ইউটিআই এর প্রবলেম থাকে, প্রস্টেট গ্ল্যান্ড এর প্রবলেম থাকে, সবকিছুর জন্য কিন্তু ভীষণ হেল্পফুল। এই সজনে পাতা বিদেশে বা এখন আমাদের ইন্ডিয়াতেও এসেছে, ওটাকে ক্যাপসুল ফর্মে বা পাউডার ফর্মে অনেক দামে বিক্রি করা হয়। আচ্ছা। কিন্তু আমাদের এখানে পাতা পাওয়াই যায়। হুম। আমরা সেটাকে চাইলেই ভালো করে পরিষ্কার করে, সিদ্ধ করে এগুলো হিসেবে খেতে পারি বা সেটাকে শুকনো করে পাউডার করে রেখে আমরা সজনে পাতা বলতে আপনি বলতে চাইছেন এই সজনে সজনে গাছের পাতা, আচ্ছা। ডাঁটাও ভীষণ ভালো। হ্যাঁ, হ্যাঁ। এতেও প্রচুর ভিটামিন সি, ভিটামিন ই, হুম। প্রোটিন আছে। ডাঁটা আমরা খাই। হ্যাঁ, কিন্তু কিন্তু পাতাটাও পাতাটাও কিন্তু ভীষণ ভালো। ওরে বাপরে! ভীষণ ভালো। একটা এটাকে মানে আমরা আমরা নেগলেক্ট সুপার করি বেসিক্যালি। একদমই তাই। এটার জন্যই আমি সবাইকে বলতে চাই সজনে পাতা যেটা একটা ম্যাজিক ফুড বলা যায় বা সুপার ফুড বলা যায়। এর মধ্যে এতটাই গুণ আছে আমাদের অনেক হেলথ প্রবলেম এর কিন্তু সলিউশন। তো হুম। এটাকে আমরা সিম্পল ভালোভাবে ধুয়ে শুকনো করে পাউডার করেও কিন্তু আমরা ১ চামচ করে কোনো স্মুথিতে, কোনো স্যুপে, কোনো স্যালাডে কোনো কিছুর সাথে ১-২ চামচ করে খেতেই পারি সারা বছর। অসাধারণ। হ্যাঁ, নতুন জিনিস জানলাম। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। অনেক কিছু জানলাম। আপনি খুব ভালো কথা বলেন। থ্যাংক ইউ। আর সবথেকে বড় কথা আপনি খুব সুন্দর দেখতেও। আপনি নিজেকে মেইনটেইন করেছেন যেহেতু আপনি অন্যকে আ ডায়েট প্ল্যান দিচ্ছেন। আপনি নিজেও সেটা মেইনটেইন করেছেন। খুব ভালো। আমি চাইবো লোকের ভালো করুন, লোককে ভালো রাখুন, আপনিও ভালো থাকুন। আমারও এখানে অসংখ্য এসে ভীষণ ভালো লাগলো। এরকম একটা সুন্দর পরিবেশ। আ খুব ভালো তুমিও পুরো জিনিসটা পরিচালনা করলে। খুব ভালো লাগলো। আর তোমরা যে কাজটা করছো, বিভিন্ন ধরনের মানুষকে এনে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছ সবার কাছে, যেটা সব চ্যানেল এখন করে না। তোমরা সেই আমি আমি অবশ্যই বলব যে তোমরা কাউকে যখন এখানে আনছো তার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করছো। এবং সেই মানুষটা সঠিক হলে তবে সঠিক ইনফরমেশন সবার কাছে পৌঁছবে। সেই জিনিসটা ভীষণ জরুরি। কারণ বিজনেসটা সবকিছু নয়। তার আগেও এরকম একটা চ্যানেলের অবশ্যই এম থাকা দরকার যে মানুষের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছোক, সঠিক মানুষকে আনা হোক। সেটা তোমরা করছো। খুব ভালো কাজ। অসংখ্য ভালো। থ্যাংক ইউ।